আচ্ছা, আজকে আমরা পড়বো নিউট্রিশন ডিউরিং ইনফ্যান্সি। তো প্রথমেই আমরা বেসিক্যালি দেখবো যে ইনফ্যান্ট কাকে বলে। এই টপিকের মধ্যে যেগুলো তোদের পড়তে হবে সেটা হলো ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস দ্যাট অকার ডিউরিং ইনফ্যান্সি, এটা একটা পড়তে হবে। নিউট্রিশন নিড ডিউরিং ইনফ্যান্সি, এটা তো পড়তেই হবে। আর বেনিফিট অফ কোলোস্টাম অ্যান্ড ব্রেস্ট মিল্ক, আজকে আমরা এই তিনটে চ্যাপ্টার আলোচনা করব। নেক্সট পার্টে আমরা বাকি তিনটে পড়বো, কেমন? তো প্রথমেই আমরা দেখব যে ইনফ্যান্সি কাকে বলে। না, ইনফ্যান্সি অ্যাকচুয়ালি হলো যখন বাচ্চাটা পার্চুরেট করলো, মানে কখন বাচ্চা যখন 28 সপ্তাহ পর, 28 উইক পর যখন বাচ্চাটা পার্চুরেশন হয়, তার পরের সময় থেকে, যে সময় থেকে বাচ্চাটা মায়ের এবং বাচ্চার আমব্রেলিক্যাল কর্ডকে ডিসেকশন করে দেওয়া হলো, সেই সময় থেকে ইনফ্যান্সি পিরিয়ড শুরু হয়ে গেল। তাহলে দ্য পিরিয়ড অফ লাইফ ফ্রম বার্থ থ্রু দ্য কমপ্লিশন অফ 1 year অফ দ্য এজ, জন্ম থেকে শুরু করে 1 বছর পর্যন্ত, ইনফ্যান্সিটা কিন্তু 1 year অফ এজ, দ্য পিরিয়ড অফ লাইফ অফ বার্থ, জন্ম থেকে, ঠিক আছে, এই বার্থ টু 1 year, এই সময়টাকে বলা হচ্ছে ইনফ্যান্সি। ক্লিয়ার হয়েছে? তাহলে ইনফ্যান্সি কাকে বলে? জন্ম থেকে শুরু করে 1 বছর বয়স পর্যন্ত বলা হয় ইনফ্যান্সি। তো এবার আমরা দেখব যে ইনফ্যান্সি, যে বেসিক্যালি এই সময়টাতে কি কি ধরনের গ্রোথ ডেভেলপমেন্ট একটা বাচ্চার মধ্যে ঘটছে। একটা ছোট বাচ্চা কি করে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, যাকে আমরা প্রথম দিন দেখেছি, 1 মাস 2 মাস পর গিয়ে দেখবো তার অনেকটা তার গ্রোথ ডেভেলপমেন্ট হয়ে গেছে। কিভাবে ঘটছে, হোয়াট আর দ্য প্রসিডিওরস? না, ইনফ্যান্সি ইজ দ্য পিরিয়ড অফ মোস্ট র্যাপিড গ্রোথ, সব থেকে বেশি জীবনের যে গ্রোথটা হয় সেটা কিন্তু ইনফ্যান্সি পিরিয়ডে হয়। এই সময় বার্থ টু অ্যাডাল্টহুড, এই যে বয়সের মধ্যে সব থেকে বেশি গ্রোথ হয় কিন্তু ইনফ্যান্সি পিরিয়ডে, জন্ম থেকে 1 বছরের মধ্যে সব থেকে র্যাপিড গ্রোথ হয়। কত হয় আমরা জানি যে একটা একদম নর্মাল অ্যাডিকুয়েট বাচ্চা, যাকে আমরা হেলদি বাচ্চা বলি, সেই হেলদি চাইল্ড ডাবল হিজ অর হার বার্থ ওয়েট অ্যারাউন্ড 3.2 কেজি বাই 6 মান্থ। 6 মাস বয়স পর্যন্ত একটা বাচ্চার প্রায় ওয়েট 3.2 কেজি পর্যন্ত থাকে। এটা কিন্তু আবার ডিপেন্ড করে যে সেই বাচ্চাটা, অনেক বাচ্চা আছে যারা জন্মের সময়ই কিন্তু 3.2 কিলো ওজন নিয়ে জন্মায়, এটা আমরা দেখেছি। অনেক বাচ্চাই থাকে যাদের কিন্তু জন্ম ওজনই থাকে 3.2 কেজি। তো এটাকে কি বলে? আইডিয়াল বডি, মানে বার্থ ওয়েট। আইডিয়াল বার্থ ওয়েট তাহলে কত? না, 2.5 কেজি থেকে 3.2 কেজি। এটা কাকে বলি? যদি বলে তোমাদের যে একটা হেলদি চাইল্ডের জন্ম ওজন কত, তখন আমরা বলবো অ্যারাউন্ড 3.2 কেজি। ওকে, অ্যান্ড এটা হলো 6 মান্থে এটা থাকে, অ্যান্ড ট্রিপল ইট বাই দ্য টাইম অফ ইনফ্যান্ট ইজ 1 year old, এবং 3 ডবল বেড়ে যায় তার 1 বছর বয়স যখন হয়, এই তখন এই 3 ডবল বেড়ে গিয়ে প্রায় কিন্তু অনেকটা তার গ্রোথ এবং ডেভেলপমেন্ট হয়ে যায়। 1 বছর বয়সে একটা বাচ্চার প্রায় তোর মোটামুটি 8 কিলো 9 কিলোর মতো ওজন হয়ে যায়, এটা আইডিয়াল হয়। ঠিক আছে, এবার আমরা বলছি তা ইনফ্যান্ট লেন্থ চেঞ্জ মোর স্লোলি দ্যান ওয়েট, ইনফ্যান্টের লেন্থটা, যে তাদের ওজনটা বাড়ছে কিন্তু তাদের হাইটটা কিন্তু rather than কম বাড়ছে ওয়েটের থেকে। ফ্রম অ্যাবাউট 49.5 সেন্টিমিটার অ্যাট বার্থ, জন্মের সময়, এগুলো কিন্তু অনেক সময় ভাইভাতে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, জন্মের সময় একটা বাচ্চার কতটা লেন্থ থাকে, না কতটা লেন্থ থাকে? 49.5 সেন্টিমিটার অ্যাট বার্থ, জন্মের সময় এই লেন্থটা থাকে। কত লেন্থ থাকে? 49.5 সেন্টিমিটার। টু অ্যাবাউট, এটা ডিপেন্ড করে, টু অ্যাবাউট কত থাকছে? না 75 সেন্টিমিটার বাই 12 মান্থ। তাহলে 1 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চার জন্মের সময় 49.5 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত তার লেন্থটা থাকে, মুখস্থ রাখবি। There is an increase of about 25 সেন্টিমিটার
25 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায় 1 বছর যখন তাদের বয়স হয়। এটা জন্মের সময় থাকে, তাহলে 75 প্লাস 25 কত হলো? 75 প্লাস 25 হলে কত হয় রে? 100। তাহলে প্রায় অ্যাবাউট 50% কি করলো, গেন করলো। 1 বছর বয়সে বাচ্চাটা অনেকটা লম্বা হয়ে যায়। দেখবি তোরা জন্মের সময় তার যে লেন্থ থাকে, সেই লেন্থের থেকে বাচ্চাটাকে যখন আমরা দেখবো, তোরা যখন আগামী দিনে পেডিয়াট্রিক ডায়েটিশিয়ান হবি বা বাচ্চাদের নিয়ে কাজ করবি, তোরা দেখতে পাবি যে এই বাচ্চার গ্রোথটা কতটা এই সময় কি করে ইনক্রিজ করে। 25 সেন্টিমিটার ইনক্রিজ করে, দ্যাট কি অ্যাবাউট 50%, যেটা জন্মের থেকে 50% কিন্তু তার কি হয়েছে, লেন্থটা বেড়ে গেছে। বলেছে each child grows according to his or her potential, এটা ডিপেন্ড করে সে কি ধরনের নিউট্রিশন তার মায়ের বডি থেকে পাচ্ছে, কি ধরনের এনভায়রনমেন্ট, কি ধরনের সার্কামস্ট্যান্সে তাকে বড় করা হচ্ছে, সেটা ডিপেন্ড করে। এই যে এটা হলো তার কি গ্রোথ পোটেনশিয়ালিটি। পোটেনশিয়ালিটি মানে কি, যে সেই বাচ্চাটাকে কি ধরনের ফুড দেওয়া হচ্ছে। ফুড মানে মায়ের বডি থেকে মা কোন ধরনের ফুড ইনটেক করছে তার উপর ডিপেন্ড করছে ব্রেস্ট মিল্কের ফুডের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অলসো। ঠিক আছে, তবে কিন্তু বাচ্চার গ্রোথ বৃদ্ধিটা ঠিকঠাক হবে। তো এবার আমরা পড়বো যে আমরা আগে পড়েছিলাম যে লো বার্থ ওয়েট বেবি কাকে বলে। হোয়াট ইজ এলবিডব্লিউ? না, এলবিডব্লিউর ফুল ফর্ম হলো লো বার্থ ওয়েট, এবং আমরা খুব ভালো করে জানি যেসব বাচ্চার ওজন লেস দ্যান 25 কেজি অ্যাট বার্থ, এই কথাটা মেনশন করতে হবে। লেস দ্যান 25 কেজি অ্যাট বার্থ, জন্মের সময় যাদের ওজন 2.5 কিলোর নিচে থাকে তাদেরকে বলে লো বার্থ ওয়েট বেবি। ক্লিয়ার হয়েছে এটুকু? ওকে, হ্যাঁ। এবার এই চারটা সবাইকে মনে রাখতে হবে, নিজেদের এটা মানে নিজেদেরকেই মনে রাখতে হবে। আমরা একটু চারটা ফলো করব শুধু, যে একজন বয়েজ আর একজন গার্লস, এটা 1 বছরের পর্যন্ত 12 মাস জন্ম থেকে শুরু করে মানে তার 12 মাস পর্যন্ত 1 বছর পর্যন্ত তাদের লেন্থ আর ওয়েট গার্লস এবং বয়েজের কি ডিফার হয় দেখি আমরা একটু কম্পেয়ার করে, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো তোদেরকে কিন্তু খুব মানে ভালো করে বুঝে পড়তে হবে, ঠিক আছে? শোনো, এবার দেখো জন্মের সময় যেদিন সে জন্মালো, বার্থ ওয়েট 3.3 কেজি, এর 3.2 কেজি। স্বাভাবিক নিয়মে গার্লস কিন্তু 0.1 এ কি আছে, কম আছে। এবার 1 মাস বয়স, বয়েজের কিন্তু ওয়েট আমি দেখতে পাচ্ছি বেশি, 4.5, গার্লসের 4.2। বয়েজের 5.6, এর 5.1, এর 6.4, 5.8, 7.0, 6.4, 7.5, 6.9, 7.9, 7.3, 8.9, 8.2, 9.6, 8.9। কি দেখতে পেলি? ছেলেরা স্বাভাবিক নিয়মেই এদের মাসেল মাস যে বেশি, মেয়েদের থেকে এরা যে স্ট্রং, জন্মগত প্রাকৃতিক ভাবেই ভগবান কিন্তু এদেরকে একটু বেশি শক্তি প্রথম থেকে দিয়েছে, এদের ওয়েটটা ন্যাচারালি মেয়েদের থেকে বেশি, তাই না? সব দিকেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশি আছে। দেখে নে, এদের লেন্থও বেশি, এদের ওয়েটও বেশি। তাহলে জন্মগত দিক থেকে ছেলেরা কিন্তু মেয়েদের থেকে, এদের অ্যাডিপোসাইট টিস্যু বল, লিন বডি মাস বল, এরা কিন্তু জন্মগত ভাবেই এরা কিন্তু জন্মেইছে এদের একটু বেশি ওয়েট নিয়ে। তাহলে এই জায়গাটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে, রাদার দ্যান সে কি ধরনের ফুড হ্যাবিটে অভ্যস্ত হচ্ছে তার উপর। এটা WHO গ্রোথ স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট, যেখানে আমরা দেখতে পেলাম যে ওয়েট অ্যান্ড লেন্থ প্রোফাইল অফ দ্য ইনফ্যান্ট গার্লস এবং বয়েজ। ক্লিয়ার হয়েছে এটুকু বিষয়? এগুলো সব গ্রোথ চার্টের ক্ষেত্রে কাজে লাগবে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম জন্ম থেকে 1 বছর পর্যন্ত সবসময় বয়েজদের ওয়েট কিন্তু গার্লসদের থেকে বেশি, তাই না? আচ্ছা, জন্মের সময় বয়েজের লেন্থ কত ছিল? 49.9,
আর গার্লসদের ছিল 49.1। আমরা দেখেছিলাম এটা বেড়ে 75 পর্যন্ত হতে পারে এক বছরে। তাহলে এখানে দেখো 75.7, এটা 74। তাহলে লেন্থ এবং ওয়েট গার্লস obviously decrease rather than the boys, সব সময় কিন্তু একটু কমে আছে। এবার আমরা দেখব যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট কাকে বলে। এই চ্যাপ্টারটা তোমাদের আছে, এটা আমি পরে আবার পড়াবো। তো এখন এখানে শুধু বুঝে রাখো যে হোয়াট ইজ গ্রোথ অ্যান্ড হোয়াট ইজ ডেভেলপমেন্ট। হোয়াট ইজ গ্রোথ, গ্রোথ কাকে বলে, যদি পরীক্ষায় এরকম অনেক সময় কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ গ্রোথ, না গ্রোথ কি এবং ডেভেলপমেন্টই বা কি। Now, physical growth and development is accompanied by a number of psychological changes. সরি, ফিজিওলজিক্যাল চেঞ্জেস। ফিজিওলজিক্যাল চেঞ্জেস মানে কি, না বডির সমস্ত কিছু, আমরা যে বাড়বৃদ্ধি হচ্ছে, দ্যাটস আর ইনক্লুডেড দ্য ফিজিওলজিক্যাল চেঞ্জেস, আমরা বড় হচ্ছি আস্তে আস্তে, ইজ আ গ্রোথ। such as mental development, changes the gastrointestinal tract, development of excretory system, changes in the body composition. Externally, one can note at birth infant can only cry and cannot roll over. তার মানে এটা বোঝাতে চেয়েছি যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট মানে হলো আমাদের বডির সমস্ত অর্গানের ডেভেলপমেন্ট। অর্গান ডেভেলপমেন্ট হচ্ছে বলেই বডির ইনার সিস্টেমের সমস্ত অর্গান কি হচ্ছে, মানে কি বলবো, ওয়েল ডেভেলপড হচ্ছে, যার ফলে কি হচ্ছে আমাদের ইন্টারনাল সেলগুলোর ওয়েট বাড়ছে বলেই আমাদের বডি ওয়েট আস্তে আস্তে বাড়ছে। সেখানে আস্তে আস্তে লিন বডি মাস, মাসল মাস, আমাদের ফ্যাট, অ্যাডিপোসাইট টিস্যু সবাই আস্তে আস্তে অ্যাকুমুলেট হচ্ছে, আমাদের বডিতে জমছে এবং আমরা আস্তে আস্তে কি হচ্ছে, ওয়েটটা বাড়ছে। ডেভেলপমেন্ট মানে কি, আমি যে পরিস্থিতিতে থাকছি সেখানে থেকে আমার মেন্টাল ডেভেলপমেন্ট কি হচ্ছে, আমার আইকিউ লেভেল বাড়ছে কি বাড়ছে না, আমি সেই এনভায়রনমেন্টে কতটা নিজেকে খাপ খাইয়ে নিতে পারছি, এটাকে বলে ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব যে এই যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এটার একটা ডিফারেন্সিয়েট করে, এটা আমরা আমাদের স্টাডি মেটেরিয়ালে পরে প্রোভাইড করে দেবো যে গ্রোথ এবং ডেভেলপমেন্টের ডিফারেন্সিয়েট কি। তাহলে তোরা কি কেউ বলতে পারবি একটু, ছোটবেলায় আমরা পড়ে এসেছি গ্রোথ আর ডেভেলপমেন্টের ডিফারেন্সিয়েট কি, গ্রোথ কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে, কে পারবে? একটা দুটো পয়েন্ট একটু শুনি, একটু আমরা আলোচনা করি। বলো গ্রোথ কাকে বলে, বলো বলো, পারবে তো, বল বাংলায় বল। ম্যাম গ্রোথ হচ্ছে যেটা শারীরিক দিক থেকে বৃদ্ধি, একদম। আর ডেভেলপমেন্ট হচ্ছে যেটা হচ্ছে তার মানসিক মানসিক দিক থেকে। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। আর কেউ কিছু? ম্যাম গ্রোথ মানে ওই সাইজ, মানে ওই জিনিসটাই আর কি, যেটা গ্রোথ মানে সার্বিক দিক থেকে, আর ডেভেলপমেন্ট মানে মেন্টাল যেটা ওকে, ডেভেলপ। বেশ, হাতের কাছে খাতা পেন আছে? হ্যাঁ ম্যাম। বেশ, ঝট করে একটু লিখে নাও। লেখো, গ্রোথ রেফার্স টু দ্য ইনক্রিজ ইন সাইজ অ্যান্ড নাম্বার। গ্রোথ রেফার্স টু দ্য increase in size and number and development refers to an improvement in circumstance. লিখেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, নেক্সট লেখো নাম্বার 2, গ্রোথ মানে হ্যাজ এ, গ্রোথের জায়গায় লেখ
হ্যাজ এ কোয়ান্টিটেটিভ মেজার। কোয়ান্টিটেটিভ মানে কি, আমরা সেটাকে সংখ্যায় মাপতে পারি। কোয়ান্টিটেটিভ মেজার অপোজিট দিকে ডেভেলপমেন্ট ইজ এ কোয়ালিটেটিভ মেজার। কোয়ালিটেটিভ মানে কি, পরিমাণের দিক থেকে। নেক্সট পয়েন্ট লেখ, involves the increase in size and number. আরেকবার রিপিট করুন। Involves the increase in size and number. Next leg, encompasses overall changes including growth and other progressive changes. Growth and other progressive, progressive, progressive changes, changes, changes হয়েছে। লিখেছিস? আচ্ছা, হ্যাঁ, আমি একটা গ্রুপে অলরেডি ছবি পাঠিয়ে রেখেছি, এর বাইরে আরো অনেক পয়েন্ট থাকে, সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে, কিছুটা জায়গা ফাঁকা রাখো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা পড়বো যে চেঞ্জেস ইন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। আমরা এখানে পড়েছিলাম যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। মেন্টাল ডেভেলপমেন্ট, এটা আমাদের চেঞ্জ হচ্ছে, আমরা বুঝতে পারি একটা ছোট বাচ্চা থেকে যখন বড় হয় অবভিয়াসলি তার মানসিক পরিবর্তন ঘটে, এবং সেটা একটা কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট। আমরা দেখতে পাই সে কতটা ম্যাচুরিটি লেভেল তার বাড়ছে, কতটা সে পরিণত হচ্ছে, এগুলো আমরা দেখতে পাই। সাথে সাথে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের চেঞ্জ ঘটে, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো যে একটা ফুল টার্ম বেবি, যে চেঞ্জেস ইন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, একটা ফুল টার্ম মানে তার বডি ওয়েট কত, 3.2 কেজি। ফুল টার্ম কথার মানে হলো তার বডি ওয়েট 3.2 কেজি। ক্লিয়ার? এই বাচ্চাটা হ্যাজ দ্য এবিলিটি টু শাক অ্যান্ড সলো অ্যাট বার্থ। সে জন্ম থেকেই বাচ্চা কিন্তু মায়ের নিপল শাক করতে পারে এবং ব্রেস্ট মিল্কটা সুন্দরভাবে সে খেতে পারে। ইন দ্য বিগিনিং, একেবারে শুরুর দিকে, দিস প্রসেস আর এ বিট ইনসাফিসিয়েন্ট বাট উইদিন এ ফিউ ডেজ, এটা প্রথম দিকে একটু অপর্যাপ্ত থাকে, মায়ের ব্রেস্ট মিল্কটা ঠিকঠাক মতো আসে না। উইদিন ফিউ ডেজ, কিছু দিনের মধ্যেই, দ্য ইনফ্যান্ট ইজ বেটার এবল টু কোঅর্ডিনেট সাকিং, তখন খুব বাচ্চা ভালো মতো করে বাচ্চা কিন্তু মায়ের নিপল সাক করতে পারে, সলোইং করতে পারে, খেতে পারে, অ্যান্ড ইভেন ব্রিদিং, ভালো করে শ্বাস নিতেও পারে। দু একদিনের মধ্যেই এটা কিন্তু প্রপার এই সিস্টেমটা বিল্ড আপ করে যায়। আনটিল বলেছে 4 to 5 months এজ, অ্যাবাউট 4 to 5 months এজ, 4 থেকে 5 মাস যখন তাদের বয়স হয়। এবার আস্তে আস্তে আমরা জানি উইনিং 6 মাসের পর থেকে উইনিং শুরু হয়, তাহলে সেই সময় তাদেরকে আমরা কি করতে থাকি, সলিড ফুড, আমরা আগের বার পড়েছিলাম যে 6 মাসের পর উইনিং বলে একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চাকে ব্রেস্ট মিল্ক ছাড়িয়ে তাকে বাইরের খাবারের প্রতি, বাড়ির খাবারের প্রতি তাকে আস্তে আস্তে অভ্যস্ত করানো হয়, ইজ আ প্রসেস, একে আমরা বলি উইনিং, বাংলায় যাকে বলে অন্নপ্রাশন।
এই সময় সলিড অবজেক্ট বাচ্চাকে আস্তে আস্তে তার মুখের ভেতর দেওয়া হয়। আর পুশড আউট বাই দ্য অ্যাকশন অফ দ্য টাং। যখনই বাচ্চা মায়ের মিল্ক ছাড়া অন্য কোনো খাবার, সেটা মিল্ক বাদ দিয়ে, ব্রেস্ট মিল্ক বাদ দিয়ে যখনই কোনো সলিড অবজেক্ট তাকে দেওয়া হবে, প্রথমেই মুখে দিলেই সে জিভ দিয়ে সেটাকে ঠেলে বাইরে বার করে দেবে। ইজ আ ন্যাচারাল একটা ফেনামেনন, একটা সাধারণ ঘটনা, এটা প্রাকৃতিক একটা ঘটনা, করবেই বাচ্চা এটা। দিস ইজ হাউ দ্য ইনফ্যান্ট ম্যানেজ টু ড্রিঙ্ক মিল্ক। তারা শুধুমাত্র জানে যে মিল্কটাকে কিভাবে ম্যানেজ করতে হয়, খেতে হয়, বাট সে কিন্তু জানে না সলিড সাবস্টেন্সটা কি করে খেতে হবে, ঠিক আছে? এবং তার ফলে কি হয় যে সে খাবারটাকে সবসময় কি করে না জিভ দিয়ে ঠেলে বাইরে বের করে দেয়। এই যে প্রসেস, এটাকে বলে এক্সট্রুশন রিফ্লাক্স। কি বলে? এক্সট্রুশন রিফ্লাক্স। এটা একটু ভালো করে বোঝ, আমি স্টাডি মেটেরিয়াল আমরা পরবর্তী ক্ষেত্রে প্রোভাইড করে দেবো। যে এক্সট্রুশন রিফ্লাক্সটা কি? না, এক্সট্রুশন রিফ্লাক্স হলো এমন এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া, রিফ্লাক্স প্রক্রিয়া। এর আগে আমরা আরেকটা রিফ্লাক্স পড়েছিলাম, ল্যাকটেশন, যখন আমরা পড়েছিলাম, তার নাম কি ছিল রে? আরেকটা রিফ্লাক্সের কথা আমরা পড়েছিলাম, তার নাম কি ছিল? লেট ডাউন রিফ্লেক্স। ভুলে গেলি? লেট ডাউন রিফ্লেক্স। বাচ্চা নিপিলে সাকিং করছে, হাইপোথ্যালামাসে সেন্সেশন পৌঁছাচ্ছে, তবেই না মিল্ক বাইরে ইজেক্ট হচ্ছে, আসছে। ইজ আ লেট ডাউন রিফ্লেক্স। এর পরবর্তীকালে যে রিফ্লেক্সটা তৈরি হচ্ছে এটাকে বলে এক্সট্রুশন রিফ্লেক্স। এক্সট্রুশন রিফ্লেক্স বিষয়টা কি? না, এক্সট্রুশন রিফ্লেক্স একটা ন্যাচারাল রিফ্লেক্স প্রক্রিয়া, যেটা প্রতিটা বাচ্চার ক্ষেত্রে দেখা দেয়। এই রিফ্লেক্সটার আরেকটা নাম আছে, যাকে বলে টাং থার্স্ট রিফ্লেক্স। টাং মানে জিভ, আর থ্রাস্ট মানে হলো ক্ষুধা, রিফ্লেক্স, ঠিক আছে? টাং থার্স্ট রিফ্লেক্স। এই রিফ্লেক্সের মাধ্যমে বাচ্চা যাতে তার গলায় কোনো খাবার আটকে না যায়, তার শ্বাস প্রশ্বাস কোনো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো ফরেন পার্টিকেল যাতে সে খেয়ে নিতে না পারে, এটা এজন্য একটা ন্যাচারাল রিফ্লেক্স। এটা প্রকৃতিগতভাবেই কিন্তু এটা তৈরি হয়েছে, যে একটা বাচ্চাকে যখন ব্রেস্ট মিল্ক ছাড়িয়ে যাকে সলিড ফুড খাওয়াবো, সেমি সলিড ফুড খাওয়াবো, তখন কিন্তু সে প্রথমে বাচ্চা কি খেতে চায়, মুখ দিয়ে কি করে দেখবি, অন্নপ্রাশনের সময় সব বাচ্চাদেরই ছবিটা থাকে, জিভ দিয়ে খাবারটাকে ঠেলে বের করে দিচ্ছে, এই ছবিটা সব বাচ্চারই মোটামুটি থাকে। আমি তো দেখেছি, তোরাও নিশ্চয়ই দেখেছিস। তারা খেতে চায় না, ভাবে আমাকে কি খাই দিচ্ছে রে বাবা, ওই জন্য জিভ দিয়ে ঠেলে খাবারটাকে বাইরে বের করে দেয়, ঠিক আছে? এই প্রক্রিয়াটাকে বলা হয় এক্সট্রুশন রিফ্লেক্স। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। তো এক্সট্রুশন রিফ্লেক্সের মাধ্যমে বাচ্চা কিন্তু কি হয়, নিজেকে সেফ রাখে, যাতে কোনো উল্টোপাল্টা খাবার তার গলার ভেতরে কেউ প্রবেশ করিয়ে দিতে না পারে। দেন আমরা আসছি সলোয়িং রিফ্লেক্স। সলোয়িং রিফ্লেক্স মানে কি? না, গলাধঃকরণ করা। বলেছে একটা বাচ্চা যখন 6 মাস বয়স হয়, এই সময় তাকে আস্তে আস্তে স্পুন ফিডিং করানো হয়, হয় না, চামচে করে অল্প অল্প করে তাকে সফট সলিড ফুড, সেমি সলিড ফুড তাকে কি করানো হয়, খাওয়ানো হয়। এই সময় ফুড ইন দ্য ব্যাক অফ দ্য মাউথ, সে মুখে খাবারটা দিলে মুখ থেকে থু থু করে ফেলে দেয়, বা খাবারটাকে মানে ফেলে দেয়, বাইরে বের করে দেয়। মাউথে যখনই স্পুনটা টাচ হবে, খাবারটা টাচ হবে, বা সফট প্যালেট সে সব অনুভব করবে, অফ দ্য রুপ অফ দ্য মাউথ, মুখের মধ্যে যেটা অনুভব করছে, তখনই সাথে সাথে ট্রিগার দ্য ফলোইং রিফ্লেক্স, এই রিফ্লেক্সটা তৈরি হয়ে যায় যে না, এটা আমার খাওয়া চলবে না, কারণ আমি তো শুধু মিল্ক খেয়ে অভ্যস্ত ছিলাম 6 মাস ধরে, এখন আমাকে এসব উল্টো পাল্টা কি সব খাবার খাই দিচ্ছে, আমাকে চিবোতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, সাথে সাথে মুখ দিয়ে ফেলে দিল। এই যে আমরা সবাই জানি যে একটা ছোট বাচ্চাকে যখন ইন্ট্রোডিউস করি বিভিন্ন খাবার খাওয়াতে, কতটা মাকে পরিশ্রম করতে হয়। এর জন্য ডাক্তারের কাছে মারা বসেই থাকে, আমার বাচ্চা কিছু খাচ্ছে না, ইভেন আমার বাচ্চাও কিছু খাচ্ছে না, ঠিক আছে? আমার মেয়ে তো 10 বছর বয়স, সেও এখনো কিছু খায় না, ঠিক আছে? তো এইগুলো হলো বাচ্চাদের একটা কমন প্রবলেম, এগুলো ন্যাচারাল ফেনোমেনন। এটা যত তাড়াতাড়ি আমরা অ্যাডাপ্টেড বাচ্চাকে করাতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু তার হেলথ বেনিফিট তত ভালো হবে। বোঝা গেছে হোয়াট ইজ এক্সট্রুশন রিফ্লেক্স অ্যান্ড হোয়াট ইজ সলোয়িং রিফ্লেক্স?
কি রে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ঠিক আছে। এগুলো কিন্তু আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, তোমরা খাতায় লিখবে, এটা দুটোই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা জানবো যে একটা বাচ্চা যখন সে ছোট বাচ্চা, মানে কত বয়স, ইনফ্যান্সি মানে তার বার্থ টু 1 ইয়ার, দ্য মেজর রোল অফ দ্য স্টোমাক, প্রথমেই এই যে পেটটা তার ভরছে, কতটা খাবার খাওয়াবো, এটা ব্রেস্ট মিল্কে আমি বলেছিলাম মা ফিল করে, যে যখনই তার একটা ব্রেস্ট খালি হয়ে যায় সে ফিল করে এই ব্রেস্টে আর মিল্ক নেই, পরেরটাতে চলে যায়। বা দুটো ব্রেস্ট যদি একটা বাচ্চা ফুলফিলমেন্ট পরিমাণে খেয়ে নেয়, মা পরিষ্কার বুঝে যায় বাচ্চার পেট ভরে গেছে। কিন্তু এটা আর্টিফিশিয়াল ফেড করালে মা কখনো ফিল করতে পারে না। তো তার জন্য দেখা যাক কি বলছে। না, বলছে যে ইনফ্যান্টের যে স্টোমাক ইজ টু ফিজিক্যালি অ্যান্ড কেমিক্যালি প্রিপেয়ার ফর ফুড ডাইজেশন। এটা কিন্তু স্টোমাকটা, যারা হেলদি বাচ্চা ফুল টার্ম বেবি তাদের ক্ষেত্রে স্টোমাকটা কিন্তু ফিজিক্যালি এবং কেমিক্যালি প্রিপেয়ার হয়ে গেছে ফুডকে ডাইজেশন করার জন্য, সমস্ত রকম এনজাইম তার মধ্যে মোটামুটি প্রেজেন্ট আছে। ডিউরিং ইনফ্যান্সি, ইনফ্যান্সি চলাকালীন, দ্য ক্যাপাসিটি অফ দ্য স্টোমাক, স্টোমাকের যে ক্যাপাসিটি আস্তে আস্তে কেমন ভাবে বাড়ছে, দেখ কি অদ্ভুত আমাদের বডির মেকানিজম। বলেছে ইনিশিয়ালি দ্য ইনফ্যান্ট স্টোমাক ইজ মাচ স্মলার, প্রথমের দিকে স্টোমাকটা খুব ছোট থাকে। শেপ ডিফারেন্টলি, বিভিন্ন জনের ক্ষেত্রে এই শেপটা বিভিন্ন রকম হতে পারে, অ্যান্ড ফাংশনালি ইম্যাচিওর কম্পেয়ার টু ওল্ডার ইনফ্যান্টস। ঠিক আছে, বলেছে যারা একটু বড় বাচ্চা, মানে ওল্ডার বাচ্চা মিন্স ওই 1 বছর 2 বছর হয়েছে, তাদের থেকে ইনফ্যান্টের স্টোমাকটা অবভিয়াসলি একটু ইম্যাচিওর থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, সময়ের সাথে সাথে এটা বাড়তে থাকবে, ম্যাচিওর হবে। কিন্তু টার্ম বেবির ক্ষেত্রে মোটামুটি ফুডকে ডাইজেশন করার জন্য স্টোমাক কিন্তু রেডি থাকে, ম্যাচিওর হয় না বাট রেডি থাকে। বলেছে 2 টেবিল স্পুন, মানে 30 ml, আমরা জানি তেল আমরা মেপেছি, আমাদের বিভিন্ন রকম ওয়িং যে মেজারমেন্ট আছে, চামচে আমরা জানি 1 টেবিল স্পুন মানে 15 ml, আর আমরা যখন অয়েল বা ঘি মেজার করি তখন আমরা টেবিল স্পুনের হেল্প নিই। তাহলে ওই 2 টেবিল স্পুন মানে মাত্র 30 ml অ্যাট বার্থ, এইটুকু খাবার খেলেই স্টোমাকটা ফুলফিলমেন্ট হয়ে যায়। ভাবতে পেরেছিস এখন তোরা কতটা খাস, আর জন্মের সময় তোরা কইটুকু খেতিস, আর তোদের স্টোমাকটা কইটুকু ছিল। The capacity of stomach increased 4 tablespoon at 2 weeks, 2 সপ্তাহেই এটা ডবল হয়ে গেল, আস্তে আস্তে খিদে বাড়ছে, বাচ্চার গ্রোথ বাড়ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, আস্তে আস্তে 30 ml থেকে বেড়ে 55 ml সে খেতে পাচ্ছে, ডবল টিস্পুন খেতে পাচ্ছে। দেন 8 টেবিল স্পুন, আরো ডবল হয়ে গেল 120 ml at 3 months, 3 মাস যখন তার বয়স, 120 ml সে মিল্ক কিন্তু একেবারে খেতে পারবে, তার স্টোমাকের সাইজটা আস্তে আস্তে ইনক্রিজ করছে। ক্লিয়ার হয়েছে এটুকু? কি মজার ব্যাপার না, একটা ছোট্ট স্টোমাক আস্তে আস্তে কিভাবে বড় হচ্ছে, আর এখন তো আমরা হাতি ঘোড়া খেলেও হজম করে দেবো, এত বড় স্টোমাক, তাই না? তো আমরা অবাক হয়ে যাই এক একজন যখন একটা ফুল ফুল প্লেট বিরিয়ানি, 2 প্লেট বিরিয়ানি, প্রচুর মাটন চিকেন খেয়ে নেয়, আর আমরা একটু খেলেই পেট ভরে যায়, ভাবি এর স্টোমাকটা কি রে ভাই, একদম পুরো মানে সেই যা খাই সব হজম করে নিতে পারে। তো স্টোমাকের ক্যাপাসিটি বাড়ানোর জন্য ইজ আ ভেরি গুড মেকানিজম, যে তুমি কিভাবে তোমার স্টোমাকের ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়াচ্ছে, ইজ আ ন্যাচারাল প্রসেস। দেখ আমরা যত বড় হচ্ছি, বয়স বাড়ছে, গ্রোথ হচ্ছে, আমাদের খিদে বাড়ছে, খিদে বাড়ছে না মানে তার স্টোমাকের ক্যাপাসিটি বাড়ছে না। যে বাচ্চাদের খিদে নেই তার মানে তার পরিশ্রম হচ্ছে না, মানে স্টোমাকের ভেতর যে মাসল গুলো থাকে সেইগুলোকে টেনে বাড়াতে হবে, এবার ভেতর থেকে গিয়ে তো আমরা টানতে পারি না, তার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে, এই জন্য এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ছোটবেলা থেকে বাচ্চাকে অ্যাক্টিভ হতে শেখাতে হবে, খেলতে হবে, দৌড়াতে হবে, ছুটতে হবে, তবে খিদে পাবে। ঠিক আছে, দেন আমরা আসছি যে ডিউরিং দ্য ফার্স্ট ফিউ মান্থ, প্রথম কিছু দিন অফ লাইফ, জন্মের থেকে প্রথম কিছু মাস, ফুড মুভ মোর স্লোলি, ফুডটা কিন্তু খুব স্লোলি কি হতে থাকে, মুভ হতে থাকে, অ্যান্ড মিক্স লেস এফিসিয়েন্সি ইন দ্য স্টোমাক, স্টোমাকে রাদার দেন দ্য লেটার ইনফ্যান্সি। বলেছে যে আমাদের যখন আমরা প্রথম দিকে ইনফ্যান্সি স্টেজে থাকি, তখন যে কোনো খাবার খেলেই কিন্তু আমরা বাচ্চারা সহজে হজম করতে পারে না, শুরুর দিকে তাকে কিন্তু ব্রেস্ট মিল্কটাই একেবারে আইডিয়াল খাবার।
তারপরে পরে যেসব মায়ের মিল্ক সিক্রেশন হয় না তখন তাদের বিকল্প ব্যবস্থা নিতে হয় এবং সেই খাবারটা দেখতে হবে যে কমপ্লিমেন্টারি যে ফুডটা আমরা তাকে দিচ্ছি সেই খাবারটা সেটা যেন প্রপার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের এমলসিফায়ারটা যেন ঠিকঠাক থাকে। যে কোনো খাবার যে কোনো পরিমাণে খাইয়ে দিলেই কিন্তু চলবে না, এর একটা সঠিক ওয়ে অফ প্রসেস আছে যেটাকে মেনটেন করতে হবে। আমরা ধীরে ধীরে আরো সেটা ডিটেলসে পড়ছি। বলেছে একটা নিউবর্ন ইনফ্যান্ট, নিউবর্ন মানে কি, সদ্যজাত, সবে মাত্র হয়েছে, তার salivary secretion and production of the starch splitting enzyme is not satisfactory। তার স্টোমাকে কিন্তু সমস্ত রকমের এনজাইম এবং তার স্যালিভারি মুখের ভেতর স্টার্চটাকে স্প্লিট করার জন্য, প্রথম যে খাবারটা খাচ্ছে সেটা তো কার্বোহাইড্রেট, তাই তো, কি খায়, ল্যাকটোজ, দুধে থাকে, মিল্ক, মায়ের দুধে কি থাকে, ল্যাকটোজ থাকে, তাহলে ল্যাকটোজ অবশ্যই ইজ এ ওয়ান কাইন্ড অফ স্টার্চ। তা এই কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট, সেই সিম্পল কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট স্টার্চ এদেরকে স্প্লিট করার জন্য কোন এনজাইম লাগে, অ্যামাইলেজ, তাই না। কার্বোহাইড্রেটকে স্প্লিট করার জন্য কোন এনজাইম লাগে, মুখের ভেতরে সালিভারিতে কোন এনজাইম থাকে, অ্যামাইলেজ। এটা তখনও পুরোপুরি ভাবে তাদের তৈরি হয়নি, ঠিক আছে, আস্তে আস্তে তৈরি হচ্ছে। যত তাকে দ্রুত ব্রেস্ট ফিডিং করানো হবে, যতবার শাকিং করানো হবে, এগুলো সবই কি সেল সিগন্যালিং। যত তুমি কাজটা করবে ব্রেনের কাছে সিগন্যাল পৌঁছাবে, ব্রেন তত কি করবে, তোমার বডিকে ট্রিগার করবে এবং হরমোনগুলোকে রিলিজ করবে, ঠিক আছে, আস্তে আস্তে এটা বিল্ড আপ করছে। দা ইউজুয়াল বলেছে ন্যাচারালি দেখা যায় যে একটা বাচ্চার যে ওজন থাকে সেই ওজনটা তাদের আমি বলেছি যে 1 থেকে 2 মাস পর মানে সেই ওজনটা আস্তে আস্তে কি হতে থাকে, ডবল হতে থাকে। এই যে ওজন বৃদ্ধি পাচ্ছে মানে ওজন তো এমনি এমনি বাড়ছে না, তার মানে তুমি কি খাবার খাচ্ছ, ফুড খাচ্ছ, তো সেই ফুডটা বাচ্চার ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, ব্রেস্ট মিল্ক। ব্রেস্ট মিল্কের যে কম্পোনেন্ট সেটার উপর ডিপেন্ড করছে বাচ্চার গ্রোথ কতটা বাড়বে। দেখা যাচ্ছে যে একটা ইনফ্যান্ট যখন তার ওয়েটটা ডবল হচ্ছে তার মানে সে টোটালি বলেছে হুইচ ইজ মোস্ট পপুলেশন ইজ বাই 5 to 6 month, মানে 6 মাস বয়সে গিয়ে তার জন্ম ওজনের থেকে প্রায় ডবল তার ওজন হয়ে যায়, যদি তার মধ্যে সমস্ত এনজাইম গুলো প্রপার কি হতে থাকে, মানে তৈরি হয়ে যেতে থাকে। অনেক বাচ্চার আমরা জানি যে ল্যাকটোজ ইনটলারেন্স হয়, এটা একটা প্রিয়ার কোশ্চেন ছিল যে ল্যাকটোজ ইনটলারেন্স হলে আমরা ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারি না, এবং বাচ্চার তো অনেক জেনেটিক অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দেয়, জেনেটিক ডিসঅর্ডারস থাকে, তখন থেকেও সমস্যা দেখা দিতে পারে। এই ধরনের প্রবলেম যদি বাচ্চার থাকে তখন তার ওয়েট কিন্তু প্রপার গ্রোথ ডেভেলপমেন্টটা ওয়েটটা ঠিকঠাক বাড়বে না, ঠিক আছে। তাহলে ওয়েট বাড়ার জন্য বাচ্চাকে কিন্তু নারিশড বাচ্চা হতে হবে, ফুল নারিশড বাচ্চা। দেন আমরা দেখতে পাচ্ছি রেনাল সিস্টেম। রেনাল সিস্টেমের কাজ কি না, রেনালের কাজ হলো সমস্ত আমাদের বডির যেসব দূষিত পদার্থ থাকে সেগুলোকে বের করে দেওয়া। বলেছে ইন আর্লি ইনফ্যান্সি, শুরুর দিকে রেনাল সিস্টেম ইজ ইম্যাচিওর, এটা কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হয় না আর্লি ইনফ্যান্সিতে। তার ফলে কি হয় না, গ্লোমেরুলাস ফিল্ট্রেশন, যাকে জিএফআর বলে, গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট ইজ সামহট লোয়ার, মাঝে মাঝে এটা কিন্তু কম থাকে। এই জন্য মাদের খেয়াল রাখতে হয় যে বাচ্চা মায়ের দুধ খেয়ে তার পেটটা ভরছে কিনা এবং সারাদিনে কতবার সে টয়লেটে যাচ্ছে, মানে টয়লেট করছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হয় যে, এবং দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে তার কিডনিটা যখন ম্যাচিওর হতে থাকে তখন কি হয় যে তার কিডনি কিন্তু প্রপার ফাংশনিং করতে শুরু করে এবং তার জিএফআর রেট কিন্তু যেটা হওয়ার থাকে সেটাই আস্তে আস্তে কিন্তু হতে থাকে। শুরুর দিকে ইনফ্যান্সি স্টেজে থাকে না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবার যখন তার বয়স বাড়ছে, অ্যাজ দ্য কিডনি ম্যাচিওর, যখন ম্যাচিওর হয়ে গেল, দে ক্যান হ্যান্ডেল হায়ার সলিউটস লোডস, তখন কি করে, সে হায়ার সলিউটস লোডস কে কিন্তু বের করে দেওয়ার ক্ষমতা রাখে। আনটিল দেন, এরপরে কি হচ্ছে, ফুড উইথ এ রেনাল সলিউটস লোড রেজাল্ট ইন হায়ার অব্লিগেটরি ওয়াটার লস, এরপর থেকেই বাচ্চার যে ডিহাইড্রেশন টেন্ডেন্সি অ্যান্ড কজ ডিহাইড্রেশন,
এই যখনই রেনাল ফাংশনটা অ্যাক্টিভ হয়ে গেল, তখনই তার বডি থেকে বেশি পরিমাণে জল বেরোনো শুরু হয়ে গেল। এখান থেকেই শুরু হলো ডিহাইড্রেশন হওয়ার প্রক্রিয়া। ঠিক আছে, অনেক বাচ্চা দেখবি ডায়রিয়া ডিজিজে বাচ্চাদের রেনাল সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম যদি প্রপার না হয়, এই যে রিফ্লাক্স গুলো যদি বেশি হতে থাকে, আমরা যে আগে পড়লাম চেঞ্জেস ইন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, অনেক বাচ্চা এই যে এক্সট্রুশন রিফ্লাক্স, সলোইং রিফ্লাক্স, এগুলো যদি খুব বেশি হয়, ভুলভাল খাবার দাবার খেয়ে নেয়, পেটের সমস্যা হলেই কিন্তু রেনাল সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে, গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট ঠিকঠাক হচ্ছে, তখন কিন্তু তার ডিহাইড্রেশন এই দিন থেকে শুরু হয়ে গেল, বডিতে জল বেরিয়ে যাওয়া। ঠিক আছে, হাউএভার যদিও বাই দ্য এন্ড অফ দ্য 1 year, 1 বছরের শেষের দিকে বলেছে কিডনি রিচ দেয়ার ফাংশনাল ক্যাপাসিটি, 1 বছরের পর থেকে কিডনি প্রপার ফাংশনিং শুরু করে দেয়। বোঝা গেছে এটুকু? যে ডিহাইড্রেশন কবে থেকে শুরু হলো, অব্লিগেটরি ওয়াটার লস কখন থেকে শুরু হলো, না আর্লি ইনফ্যান্সির পরের স্টেজ থেকে, মানে ওই 3 মাসের পর থেকে মোটামুটি শুরু হয়ে গেল কিডনি প্রপার ফাংশনিং করা। ঠিক আছে, দেন আমরা দেখতে পাচ্ছি মেন্টাল ডেভেলপমেন্ট। এটা তো আমরা সবাই জানি যে ব্রেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এসেন্সিয়ালি বিগিন উইথ কনসেপশন। বলেছে এটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বাচ্চা শুরু হয়ে যায়। যে মা বাচ্চাকে 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ রাখবে, তাদের বাচ্চার ক্ষেত্রে মেন্টাল ডেভেলপমেন্ট খুব ভালো হবে। এবং যারা প্রেগনেন্সি কন্ডিশনে মায়ের যদি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড এবং এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের ঘাটতি না ঘটে, তাহলেও বাচ্চা কিন্তু মেন্টাল ডেভেলপমেন্টের কোনো সমস্যা হয় না। A rapid increase in the number of brain cell occur in first 5 to 6 months after birth. সব থেকে বেশি ব্রেন গ্রোথ হয় জন্মের পর প্রথম 6 মাস, তারপর থেকে হুইচ ইজ স্লো ডাউন, তারপর থেকে আস্তে আস্তে বৃদ্ধি হয়। প্রথম 6 মাস খুব খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে এটুকু? হ্যাঁ ম্যাম। ওকে, হ্যাঁ। এবার আমরা পড়ছি বডি কম্পোজিশন। বডি কম্পোজিশন মানে কি, মানে বডিতে কি কি আছে। এখানে পড়তে গিয়ে ফার্স্টে আমরা একটা জিনিস পড়বো, সেটা হলো দ্য লিমিটেড ক্যাপাসিটি অফ দ্য ইনফ্যান্ট ইম্যাচুয়ার রেনাল সিস্টেম ডিউরিং দ্য ফার্স্ট ফিউ মান্থ অফ লাইফ ফার্দার জাস্টিফাইজ ডিলেইং দ্য ইন্ট্রোডাকশন অফ সলিড ফুড টিল 6 months অফ এজ। বলেছে এটার মানে হলো, আমরা পড়লাম যে একদম আর্লি ইনফ্যান্সিতে কিডনি ভালো করে ফাংশন করে না, যখন 3 মাসের পর থেকে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস এরপরে যখন আমরা তাকে সলিড ফুড ইন্ট্রোডিউস করি, তার বডিতে কিন্তু জলের চাহিদাটা বৃদ্ধি পায়। কারণ সলিড ফুড খাওয়ালে তাকে তো ওয়াটারও ইনটেক করাতে হবে। যতদিন ব্রেস্ট মিল্ক খাচ্ছিল মায়ের দুধের ভেতর থেকেই সে জল পাচ্ছিল, এবার যখন সলিড ফুড খাচ্ছে তার থ্রাস্ট, তৃষ্ণা তো তাকে নিবারণ করতে হবে, হাইপোথ্যালামাসে থ্রাস্ট সেন্টার উদ্দীপিত হচ্ছে, তারা বলছে এবার জল খেতে হবে। সেই জল যখনই খাচ্ছে, সেই ওয়াটার, আমরা আগের সেমিস্টারে পড়েছিলাম যে ওয়াটার ব্যালেন্স, আমরা যতটা জল খাই সেটা তো আমরা বডির ভেতর ধরে রাখতে পারবো না, জল যতটা খাই প্রতিদিন সেটাকে আমাকে এক্সক্রিশনও করতে হয়। তাহলে এই ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে, এই ব্যালেন্সটা কে ঠিকঠাক করবে, রেনাল ফাংশন। ক্লিয়ার? এটা অনেক বাচ্চার, ইনফ্যান্ট যারা ইম্যাচুয়ার বাচ্চা থাকে না, তাদের রেনাল সিস্টেমটা কিন্তু ঠিকঠাক মতো ভালো মতো ডেভেলপ হয় না, সেক্ষেত্রে কিন্তু তার ইউরিনারি প্রবলেম দেখা দেয়। এবং অনেক বাচ্চার ক্ষেত্রে আবার বিভিন্ন রকম সার্জারিরও প্রয়োজন হয়ে থাকে, এই সমস্যাগুলো দেখা দেয়। ঠিক আছে, তবে এই সংখ্যাটা খুবই কম। আচ্ছা, এবার আমরা পড়ছি যে বডি কম্পোজিশন। আস্তে আস্তে গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে, মানে কি হচ্ছে, লিন বডি মাস এবং অ্যাডিপোসিটি আস্তে আস্তে বাড়ছে, বডিতে ফ্যাট সঞ্চয় হচ্ছে। এই ফ্যাট আসছে কোথা থেকে? এই ফ্যাট আসছে, আমরা তো প্রথমে ল্যাকটোজই খাচ্ছি, দুধই খাচ্ছি, দুধের ভেতর কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবাই আছে, যতটা দরকার বডিতে এনার্জি দিচ্ছে, বাকিটা কি হচ্ছে, মাসেল এবং লিভারে গ্লাইকোজেন হিসাবে স্টোর থাকছে, যে গ্লাইকোজেনটা পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে, ফ্যাটে কনভার্ট হওয়ার ক্ষমতা রাখে এবং আমাদের বডিতে আস্তে আস্তে অ্যাডিপোসিটির সংখ্যা বাড়াচ্ছে, আমাদের বডি ওয়েট বাড়ছে। The total body water decrease from approximately 70% at birth. বডির যে ওয়াটার, সেটা জন্মের সময় 70% কিন্তু লস হয়ে যাওয়ার
মানে যায়, 70% লস হয়ে যায়। এই জন্য বাচ্চা জন্মের সময় যখন আমরা গ্রোথ চার্ট প্লটিং করি, একটা বাচ্চা যদি 3.2 কিলো ওয়েট নিয়ে জন্মায়, তারপর থেকে 3টে সপ্তাহ তার ওয়েট নেওয়া হয়, দেখা হয় তার ওয়েটটা ডিটোরিয়েট করছে না তার ওয়েটটা যা ছিল তাই আছে, না কি বাড়ছে না কমছে, এটা দেখতে হয়। কারণ জলটা যদি খুব দ্রুত শুকিয়ে যায় তার মানে বাচ্চার বডিতে ডিহাইড্রেশন ঘটছে, সেটা কিন্তু খুব কেয়ারফুলি তাকে নোট করতে হয়, টেক কেয়ার করতে হয়। তাহলে বাচ্চা কিন্তু ইনফ্যান্টাইল ডায়রিয়াতে ভেতর ভেতর ডিহাইড্রেশন হয়ে বাচ্চা কিন্তু কি হতে পারে, লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারে। আচ্ছা, এবার বলেছে যে while adipose tissue and lean body mass show a simultaneously increases, obviously increase করছে, বাচ্চার বয়স বাড়ছে, গ্রোথ বাড়ছে। এটা কতটা বাড়ে না at birth, জন্মের সময় এটা কিন্তু 12 থেকে 15% ফ্যাট, এ চাইল্ড হ্যাজ 12 to 15% ফ্যাট, এটা কিন্তু জন্মের সময় তার বডিতে আছে, জন্মের সময়। যখন তার বয়স 1 বছর হলো এটা ইনক্রিজ করে গেল 24%, মানে ডবল হয়ে গেল, 12 দুয়ে 24, তাহলে ডবল হলো মানে কতটা ফুড সে ইনটেক করছে, কতটা রিকোয়ারমেন্ট তার বাড়ছে, প্যারালালি মায়েরও রিকোয়ারমেন্ট বাড়ছে। কেন প্রথম 6 মাসে সব থেকে বেশি নিউট্রিশন রিকোয়ারমেন্ট লাগে, এবার কি বোঝা গেল? কেন নিউট্রিয়েন্টটা একটু বেশি লাগছে, বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, দ্য ইনফ্যান্ট সিনথেসাইজ লিন টিস্যু, ইনফ্যান্ট কি করে, সিনথেসাইজ করে লিন টিস্যু। এই লিন টিস্যু আমাদের কি করে না, দেয়ার ইজ অ্যান ইনক্রিজ বডি নাইট্রোজেন ফ্রম 2% অ্যাট বার্থ অ্যান্ড 3% অফ 1 year অফ এজ। এই যে লিন টিস্যু, যদি আমরা প্রপার কার্বোহাইড্রেট না খাই তাহলে আমাদের বডিতে কি হবে রে, কি সমস্যা দেখা দেবে? আমরা যদি প্রতিদিন খাবারে কার্বোহাইড্রেটটা সম্পূর্ণ মাত্রায় যা রিকোয়ারমেন্ট থাকে সেটা ফুলফিলমেন্ট না করি, তাহলে কি বডির কি সমস্যা হবে? ম্যাম থিয়ামিন ডেফিসিয়েন্সি। না, কিটোন বডি প্রোডাকশন হবে, বডির মাসেল মাস ভাঙবে, তাই না? বডির কি হবে, প্রোটিন ভাঙবে, ফ্যাট ভাঙবে, আর কিটোন বডি প্রোডাকশন করবে। কিটোন কেন তৈরি হয়, নাইট্রোজেন সাবস্টেন্স তো একটা, না কে তৈরি করে, প্রোটিন তৈরি করে, প্রোটিন ভেঙে কিটোন বডি প্রোডাকশন হচ্ছে, বডির মাসেল মাস ভাঙছে, বডিকে তো চালাতে হবে, সমস্ত অর্গানগুলোকে তো চালানোর জন্য ফুয়েল দিতে হবে। তাহলে তখন নাইট্রোজেনটা বডির ভাঙছে, তাহলে একে ছোট বাচ্চা তার বডিতে কি এই সবেমাত্র সঞ্চয় প্রক্রিয়া শুরু হয়েছে, তাকে যদি আমি পর্যাপ্ত কার্বোহাইড্রেট না দিই, না খাওয়াই বাচ্চাটাকে ঠিকঠাক মতো, তাহলে তার অবভিয়াসলি বডিতে যেটুকু সঞ্চয় আছে সেটা ভেঙে যাবে, মাসেল মাস ভাঙবে, কিটোন তৈরি করবে, সেই কিটোন আস্তে আস্তে কি হবে, কিটোন বডি প্রোডাকশন করবে, কিটোন বডি বেরোনোর জন্য ছটপট করবে, কোথা দিয়ে বেরিয়ে আসবে, কিডনি দিয়ে বেরিয়ে আসবে, কিডনির ওপর লোড তৈরি করবে। একটা বাচ্চার যদি বডিতে কিটোন বডি বেশি প্রোডাকশন হয়, সেই কিডনি তো তার প্রপার ফাংশনিং এখনো হয়নি, তাকে প্রেসার দিয়ে বের করতে হচ্ছে সলিড সাবস্টেন্সকে, তখন কিডনিরও কিন্তু কি হয়, আমাদের গ্লোমেরুলাস, যে গ্লোমেরুলি থাকে সেগুলো আস্তে আস্তে অনেক সময় রাপচার্ড হয়ে যায়, অনেক সময় হিমাচুরিয়া দেখা দেয়, অনেক সময় প্রোটিন ইউরিয়া দেখা দেয়, এই সমস্যা দেখা দেয়। এই জন্য আমাদের যে আইডিয়াল চার্ট, আমরা যে ব্যালেন্স ডায়েট খাই, এই ছোটবেলা থেকে সেটাকে কিন্তু মাথায় রেখে বাচ্চাকে খাওয়াতে হবে। এজন্যই এখন নিউট্রিশনিস্ট ডায়েটিশিয়ানদের এত ডিমান্ড, পেডিট্রিশিয়ান মানে পেডিয়াট্রিক ডায়েটিশিয়ান যারা, তাদের প্রচন্ড ডিমান্ড। এই 1 থেকে 5 বছর, 1 থেকে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের যে ফুড হ্যাবিট, এই সময়টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা গেল এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা দেখছি যে এনার্জি অ্যান্ড নিউট্রিশন নিড। আমরা প্রথমেই বলেছি একটা বাচ্চার গ্রোয়িং স্টেজে এনার্জি অবভিয়াসলি বেশি লাগবে। এই 8 দিয়ে 4টা তোদেরকে মুখস্থ রাখতে হবে। আমি একটা জাস্ট কম্পারিজন আমি নোট মানে দেখাচ্ছি, একটু ভালো করে দেখ যে 8 অফ দ্য সিলেকশন নিউট্রিয়েন্ট for a 6-month-old infant and adult sedentary male on the basis of per kg per day। বলেছে দেখ, 6 মাস বয়সে যখন বাচ্চাটার পার কেজি বডি ওয়েটে 92 কেসিএল তার কি লাগছে, এনার্জি লাগছে, কেসিএল কেজি পার ডে।
একটা অ্যাডাল্টের কত লাগে? 39। প্রোটিন একটা 6 মাসের বাচ্চার 1.16, অ্যাডাল্টের কত? 1.0। ক্যালসিয়াম 93, এদের 10, এদের আয়রন 46, 28, ভিটামিন এ 65, 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডাল্ট সেডেন্টারি মেলের থেকে ইনফ্যান্সি স্টেজটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা বেশি এখানে প্রোটিন মানে নিউট্রিয়েন্টের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কতটা বেশি লাগছে। কেন বেশি লাগছে? এই বয়সে যে গ্রোথ এবং ডেভেলপমেন্টটা হয়, যেটা আমাদের আর বাকি কোনো স্টেজে কিন্তু এতটা গ্রোয়িং স্টেজে হয় না, এতটা দ্রুত হয় না। ঠিক আছে, বোঝা গেছে এটুকু? মুখস্থ করবি এগুলো, হ্যাঁ এগুলো ম্যাম। কিন্তু মুখস্থ করতে হবে। আচ্ছা, এবার আমরা পড়ি যে এনার্জি কেন বেশি লাগছে। না, টু কিপ pace with the very high rate of growth during this period, infant requirement all nutrients are extremely high on the basis of per unit body weight। 1 কেজি বডি ওয়েটে তার কিন্তু নিউট্রিয়েন্টের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, 1 কেজি বডি ওয়েটের হিসাবে তার নিউট্রিয়েন্ট লাগছে। বোঝা গেছে? তাহলে ইনফ্যান্ট আর স্মল, ইনফ্যান্টরা তো একদম ছোট বাচ্চা, they need smaller total amount of the nutrient than adult. However, when comparison are based on per kg body weight basis, the need তাদের প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি অ্যাডাল্টের থেকে অনেক বেশি। Infant need over twice as much the most nutrient rather than the adult male। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি যে এনার্জি কতটা লাগছে। এনার্জি কতটা লাগছে, না এটা খুব খুব ইম্পর্টেন্ট, এগুলো তো তোদেরকে পরীক্ষাতে লিখতেই হবে। নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অফ দ্য ইনফ্যান্ট, ভালো করে মন দিয়ে পয়েন্টগুলো শোনো। যে পয়েন্টগুলো বলছি আমার তলায় তলায় আন্ডারলাইন করা আছে, এগুলোকেই তোমরা বুলেটিন করে লিখে দিলেই কাজ শেষ। ঠিক আছে, চলো শুনি এবার। বলেছে এনার্জি কতটা লাগে, না হাই বেসাল মেটাবলিক রেট, এই সময় তাদের কি থাকে? বেসাল মেটাবলিক রেটটা হাই অ্যান্ড গ্রোথ হাই। তাহলে হাই রেট অফ বেসাল মেটাবলিক রেট অ্যান্ড গ্রোথের জন্য এনার্জি বেশি লাগছে। 1 month old infant, 1 মাস বয়স যাদের থাকে, 50% এনার্জি ইনটেক ইজ ইউজড ফর বেসাল মেটাবলিক রেট, তারা যতটা খাচ্ছে তার 50% এনার্জি ইউজড হয়ে যাচ্ছে বিএমআর এ, এবং 25% তাদের কাজকর্মের জন্য অ্যান্ড 25% ফর গ্রোথ। তাহলে 100% যদি আমরা আমাদের ফুডের পরিমাণটাকে ধরি, তার 50% চলে গেল বিএমআর রেটে, 50%, 25% অ্যাক্টিভিটি আর 25% গ্রোথ। ক্লিয়ার? তাহলে 100 জায়গায় যদি আমরা 50% খাবার খাই, তাহলে সবগুলোই ডিক্রিজ হয়ে গেল। খাবার যত কম খাবো বাকি সমস্ত পার্সেন্টেজ গুলো কমবে, সমস্ত আমাদের যে ডেভেলপমেন্ট প্রসেস সেগুলো স্লো ডাউন হবে। এবার দেখতে পাচ্ছি যে 92 kcal per kg body weight during the first 6 months এবং 80 kcal per kg body weight in the later 6 months of the infancy তে এনার্জি নিড প্রয়োজন। 92 kcal per kg body weight, প্রথম 6 মাসে বাচ্চার এনার্জি কত লাগছে? 92 kcal per kg body weight এবং later 6 month 80 kcal per kg body weight। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা দেখতে পাচ্ছি যে দাস এ 6 month old infant, একটা 6 মাস বয়সী বাচ্চা, তাদের রিকোয়ারমেন্ট থাকছে 497 kcal per day compared to 672 kcal per day energy at 1 year of age। যখন তাদের বয়স 1 বছর হচ্ছে তখন তাদের কি হচ্ছে? চাহিদাটা আরো বৃদ্ধি পাচ্ছে। প্রথম 6 মাস একটা বাচ্চার ক্যালোরি রিকোয়ারমেন্ট টোটাল কত থাকছে, যেটা পুরোপুরি ভাবে কি ডিপেন্ড করছে? পুরোপুরি ভাবে ডিপেন্ড করছে মায়ের ব্রেস্ট মিল্কের ওপর, 497 kcal লাগছে। আর 672 kcal লাগছে 1 বছর যখন তাদের বয়স থাকছে। এই ডিজিট গুলো ভালো করে মনে রাখতে হবে, এগুলোর আর কোনো উপায় নেই। The high energy requirement of the infancy are necessary for high normal rate of growth and increasing activity during this period।
যদি পরীক্ষায় কোয়েশ্চেন পড়ে বা জিজ্ঞেস করা হয় কেন এনার্জি প্রথম 6 মাস বয়সে বাচ্চার এনার্জি কেন বেশি লাগে, তাহলে উত্তরটা প্রথম হবে তাদের বেসাল মেটাবলিক রেটটা হাই থাকে এবং গ্রোথটা হাই হয়, এবং দেন কি হয় যে তাদের নর্মাল যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট ডিউরিং দিস পিরিয়ড আর rapidly increase rather than the বলো আফটার 1 ইয়ার এজ। 1 বছর বয়সের পর থেকে যে গ্রোথ ডেভেলপমেন্টটা হচ্ছে সেই থেকে এই সময়ে গ্রোথ ডেভেলপমেন্টটা অনেক বেশি হয়, যার ফলে আমাদের চাহিদাটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এবার আমরা দেখতে পাচ্ছি প্রোটিন। প্রোটিন কেন বেশি লাগে রে? না বেসিক্যালি প্রোটিন বেশি লাগে as the body growth is rapid the protein obviously increases. প্রোটিন কি করে? বিল্ডিং অফ লার্জ অ্যামাউন্ট অফ বডি টিস্যু, আমাদের বডি টিস্যুর পরিমাণটা বাড়াচ্ছে। কতটা বাড়াচ্ছে? তা রেকমেন্ডেড আর 1.16, ভালো করে নজর রাখ, প্রোটিন গ্রাম পার কেজি বডি ওয়েটে 1.16 লাগছে 0.6 মান্থে, আর 6 to 12 মান্থে কত লাগছে 1.69 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে লাগছে। তাহলে 0.6 মানে জন্ম থেকে 6 মাসে সব থেকে বেশি, তারপরে একটু কম, ঠিক আছে। এই সময় এদের ওয়েট কত থাকছে? অ্যাপ্রক্সিমেটলি 5.4 কেজি, আর এটা প্রায় ডবলের কাছাকাছি অনেক বাচ্চার চলে যায় 8.4 কেজি। তাহলে সেই কথাটাই এখানে বলা আছে। তাহলে কেন প্রোটিন বেশি লাগলো? না বিল্ডিং অফ লার্জ অ্যামাউন্ট অফ বডি টিস্যু, ঠিক আছে। দেন বলেছে protein is high quality of sustain this rapid building process, মানে গ্রোথ ডেভেলপমেন্টের জন্যই বেসিক্যালি সব থেকে বেশি আমাদের প্রোটিনটা লাগছে। এই যে প্রোটিনটা তোরা খেতে দিচ্ছিস বাচ্চাকে, এই প্রোটিনটা 6 মাস পর্যন্ত বাচ্চা তো ব্রেস্ট মিল্ক থেকে নেবে, এটা আমরা ধরেই নিচ্ছি। যদি সে না নেয়, যদি ফর্মুলা ফেড নেয়, তখন কিন্তু কিছু কিছু সমস্যা দেখা দেয়, ঠিক আছে। তো ডায়েটারি প্রোটিন যেটা আমরা খাচ্ছি ইজ রিকোয়ার্ড টু রিপ্লেস দ্য ডেইলি লসেস অফ অ্যামিনো অ্যাসিড। কি বললাম? আমরা যে প্রোটিনটা ডেইলি ইনটেক করছে, সেই প্রোটিনটা যে আমাদের, আমরা জানি প্রোটিন এফিসিয়েন্সি রেশিও, আমরা যতটা খাই তার তো একটা বায়ো অ্যাভেলেবিলিটি থাকে, সব প্রোটিনটা তো আমাদের বডিতে কাজে লাগে না, কিছুটা আমাদের কি হয় নষ্ট হয়ে যায়। তাহলে যতটা রিকোয়ারমেন্ট তার থেকে বেশি খেতে হবে, তবে আমাদের যতটা প্রয়োজন ততটা আমরা সেখান থেকে পাবো, আদারওয়াইজ কি হবে? ডেফিসিট হবে। আচ্ছা, an adequate protein intake supply all 9 essential amino acid in adequate amount for maintenance and growth। যদি আমরা adequate protein intake করি তবেই কিন্তু আমাদের 9 essential amino acid এর যে প্রয়োজনীয়তাটা আমাদের, মানে যে রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিলমেন্ট হবে। ধর তোর 1.16 পার ডে লাগছে, তুই ঠিক ততটুকুই মেপে খাচ্ছিস, তো এর বায়ো অ্যাভেলেবিলিটি তো পুরোটা নয়, এ তো খানিকটা নষ্ট হয়ে যাবে, তাহলে তুই তো সেই ডেফিসিয়েট জায়গাতেই আছিস। তাহলে 1.16 হলে তোকে 2 কেজি পার ডে তোকে ইনটেক করতে হবে প্রোটিন, তবে তুই 1.16 পাবি। এবার সেটা ডিপেন্ড করে প্রতিটা ফুডের বায়ো অ্যাভেলেবিলিটি আলাদা, আমি কোন ফুডটা খাচ্ছি এবং সেই ফুড থেকে কতটা প্রোটিন আমি আমার বডিতে ইউটিলাইজেশন করতে পারছি, সেটা ডিপেন্ড করে সেই ফুডের বায়ো অ্যাভেলেবিলিটির ওপর, ঠিক আছে। যখন ফার্দার তোরা এই ডায়েট, যখন কোনো হসপিটালে তোরা যাবি বা আরো মানে কি বলবো আরো ডিটেলসে প্রোটিনের বায়ো অ্যাভেলেবিলিটি সম্পর্কে তোরা বিভিন্ন গুগলে সার্চ করতে পারিস, রিসার্চ পেপার পড়তে পারিস, তখন তোরা দেখতে পাবি যে ডিমের বায়ো অ্যাভেলেবিলিটি কত, মাছের কত, বিভিন্ন মাছের ক্ষেত্রে বিভিন্ন রকম থাকে। এগুলো কিন্তু তোদেরকে জানতে হবে, কারণ আগামী দিনে তোরাও একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট হতে চলেছিস। The absence of any one can stunt growth। যদি এটা অ্যাবসেন্স হয়, প্রোটিনের ডেফিসিয়েট ঘটে, তাহলে আমরা জানি অবভিয়াসলি গ্রোথটা স্টান্টিং হয়ে যাবে। স্টান্টিং মানে কি? তার বয়সের সাথে সাথে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না, তাকে স্টান্টেড বাচ্চা বলে, ঠিক আছে। তাহলে স্টান্টিং গ্রোথ কাকে বলে? বয়সের সাথে যখন উচ্চতা বৃদ্ধি পাবে না, তখন তাকে বলছে স্টান্টেড গ্রোথ। ওকে, তো এই জন্য বাচ্চাটাকে কি করতে হয়? যতটা প্রোটিন দরকার তার থেকে বেশি প্রোটিন দিতে হবে।
ঠিক আছে, তো প্রোটিন রেকমেন্ডেশন আর ডিজাইন ফর হেলদি ফুল টার্ম ইনফ্যান্ট, এটা ডিপেন্ড করে যে বাচ্চার ওয়েট কত, বাচ্চাটা কেমন ডাইজেশন করতে পারছে তার উপর ডিপেন্ড করে। এর ফলে কি হয়, ইনফেকশন, প্রিম্যাচুয়ার বার্থ, ইলনেস, জেনেটিক ডিসঅর্ডার্স, ইনক্রিজ প্রোটিন রিকোয়ারমেন্ট, এই সমস্যাগুলো থাকলে প্রোটিনের রিকোয়ারমেন্ট কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। এক্সেস প্রোটিন ইজ হার্মফুল, আমরা জানি যে কোনো জিনিস এক্সেস খেলে কি হবে, আমাদের বডিতে টক্সিন তৈরি হবে, আমাদের বডির জন্য হার্মফুল হবে। অ্যাজ ইটস মেটাবলিক প্রোডাক্টস নিড টু ডিঅ্যামিনেটেড, নাইট্রোজেন সাবস্টেন্স তৈরি করবে যেটা আমাদের বডির জন্য, এই যে আগের বার একটু আগেই আলোচনা করলাম, অ্যান্ড দিস স্ট্রেস অ্যান্ড কিডনি অ্যান্ড দ্য লিভার, কিডনি এবং লিভারের ওপর চাপ তৈরি করবে যেটা আমাদের অর্গানগুলোর জন্য খারাপ। ক্লিয়ার? একটা জিনিস পড়ে রাখ, যে এগুলো সবই অনেক সময় শর্ট কোয়েশ্চেন হিসাবে আসে, যে 100 ml ব্রেস্ট মিল্কের মধ্যে 1.1 গ্রাম প্রোটিন থাকে, খুব খুব ইম্পর্টেন্ট, এবং 6% অফ দ্য টোটাল এনার্জির আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিলমেন্ট করে। 100 ml মিল্কের প্রোটিন কন্টেন্ট কত হিউম্যান মিল্কের, না 1.1 গ্রাম। ক্লিয়ার হয়েছে এটুকু? এবার আসছি কার্বোহাইড্রেট। হ্যাঁ, কার্বোহাইড্রেট আমরা জানি as the basically main source of the energy of human beings। কার্বোহাইড্রেটের ফাংশন নিয়ে কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি, একদম ডিটেলস কার্বোহাইড্রেটের ফাংশন সেখানে বলা আছে, একটু তোরা প্রয়োজন হলে শুনে নিবি। তো সেখানে কার্বোহাইড্রেট বেসিক্যালি আমরা জানি যে মেন সোর্স অফ দ্য ব্রেন, তাই না? ব্রেনে কোন কোন খাবারটা লাগে, প্রোটিন লাগে, ফ্যাট লাগে না, অনলি ফর গ্লুকোজ লাগে। আর কোথায় লাগে? হার্টে লাগে। ঠিক আছে, এরা শুধুমাত্র গ্লুকোজকেই চাই, যে এদের ফুয়েলটা হলো শুধু গ্লুকোজ। তো কার্বোহাইড্রেটকে তো খেতেই হবে, কারণ কার্বোহাইড্রেট না খেলে ব্রেন কিন্তু এনার্জি পাবে না। এই জন্য যখন আমরা খুব টায়ার্ড হয়ে বাড়ি ফিরি, আমরা 1 গ্লাস গ্লুকন ডি খেয়ে নিলে আমরা আবার তাজা হয়ে যাই, কারণ কি না এরা ইনস্ট্যান্ট গ্লুকোজ সাপ্লাই দেয় আমাদের ব্রেনকে। ঠিক আছে, আচ্ছা, তো এই কার্বোহাইড্রেট স্পেয়ার প্রোটিন ফ্রম বিং ইউজড অফ দ্য এনার্জি, আমরা জানি স্পেয়ার প্রোটিন হিসাবেও কার্বোহাইড্রেট কিন্তু কাজ করে। ঠিক আছে, দ্য ব্রেন রিলিজ অলমোস্ট এক্সক্লুসিভলি অন দ্য কার্বোহাইড্রেট ফর এনার্জি বললাম, অ্যান্ড ব্রেস্ট মিল্ক প্রোভাইড 40% এনার্জি ফ্রম কার্বোহাইড্রেট, মেনলি ল্যাকটোজ। ব্রেস্ট মিল্ক থেকে কতটা? 40% এনার্জি কিন্তু কার্বোহাইড্রেট আমরা পাই, মেনলি যেটা পাই সেটা হলো ল্যাকটোজ। এটা ব্রেনকে কিন্তু আমাদের হেল্প করে, রিলিজ করে, ব্রেনকে এনার্জি দেয় এরা। তো এবার আমরা একটা ছোট্ট জিনিস পড়বো, হোয়াট ইজ প্রোটিন এফিসিয়েন্সি রেশিও। পিইআর কাকে বলে? না, পিইআর কথার অর্থই হলো এ মেজার অফ প্রোটিন কোয়ালিটি, কোন প্রোটিনটা আমরা কতটা খাচ্ছি তার মধ্যে কি কোয়ালিটি অফ প্রোটিন, সেটা ফার্স্ট ক্লাস প্রোটিন না সেকেন্ড ক্লাস প্রোটিন, assessed by determining how well a given protein support weight gain in laboratory animals। এই যে ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন তোরা যে বলিস, বা গোপালায়নের বইয়ে যে প্রোটিনের মাত্রা দেয়া আছে, এই খাবারে এত, ওই খাবারে এত, এগুলো কি করে করেছে? কেউ তো এমনি এমনি করেনি না, এই প্রত্যেকটা খাবারকে ল্যাবরেটরি অ্যানিমেলের ওপর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে কোন খাবারটা খেলে সেই মানুষের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে ওয়েট গেনটা ওয়েল্ড হচ্ছে, ভালো হচ্ছে, তার উপর ডিপেন্ড করে প্রোটিন এফিসিয়েন্সি রেশিও নির্ধারিত হয়। তাহলে বোঝা গেছে প্রোটিন এফিসিয়েন্সি রেশিও কি? ওকে, এবার আসি ফ্যাট। ফ্যাট কাকে ফ্যাট কি করছে? ফ্যাটের কাজ কি? না, ইনফ্যান্ট রিকোয়ার হাই কনসেন্ট্রেশন অফ ফ্যাট, অবভিয়াসলি, কারণ ফ্যাটের মধ্যে কি আছে? এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, যারা আমাদের কি করে না, আমাদের যেহেতু এই সময় র্যাপিড গ্রোথ হয়, ফ্যাট অবভিয়াসলি দরকার, কারণ ফ্যাট থেকে আমরা 1 গ্রাম ফ্যাট আমরা যদি জারণ হয় কত কেসিএল এনার্জি পাই? 9.3, সব থেকে বেশি পাই। তাহলে র্যাপিড গ্রোথকে সাপোর্ট দেওয়ার জন্য অবভিয়াসলি ফ্যাটের দরকার। An adequate breastfeed infant gets need 30 গ্রাম of fat per day, ভুলে যাবি না, একটা ইনফ্যান্টের পার ডে 30 গ্রাম ফ্যাট দরকার, ব্রেস্টফেড যারা ব্রেস্টফিডিং করছে। This amount of fat will contribute almost 50% of the total energy consumption। এই যে টোটাল এনার্জির
50% কিন্তু এই ফ্যাট আমাদের কি করছে, যে আমাদের সাপোর্ট দিচ্ছে যখন বাচ্চাটা ব্রেস্টফিড কন্ডিশনে থাকছে, এবং 10% and 1% of the total fat in breast milk comprises linoleic and linolenic acid respectively. এদেরকে কি নামে বলে? এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, লিনোলেইক অ্যান্ড লিনোলেনিক। এরা কিন্তু আমরা কি দেখলাম যে 10%, ফার্দার অ্যাবাউট 10% and 1% of the total fat, যে ফ্যাটটা আমরা খাচ্ছি in breast milk comprises, breast milk সেটাকে লিনোলেইক and linolenic অ্যাসিডে কনভার্ট করে নিচ্ছে। 10% লিনোলেইক আর 1% লিনোলেনিক এই অ্যাসিডে কনভার্ট করে নিচ্ছে। These two fatty acid are members of omega-3 fatty acid, is a very essential in human body এবং which cannot be synthesized by the body. বডি এটা সিনথেসাইজ করতে পারে না, আমাদের খাবারের মধ্যে এটাকে ইনটেক করতে হয়। and breast milk is relatively rich source of the cholesterol. আমরা শুধুমাত্র মাছ মাংস ডিম খেলেই বডিতে কোলেস্টেরল বাড়বে না, আমাদের বডি ন্যাচারাল প্রসেসেও কিন্তু কোলেস্টেরল ফর্মেশন করে। এটা যখন আরেকটা জিনিস মানে কোলেস্টেরল সিনথেসাইজ কিভাবে হয় ডিটেলসে পড়বি আবার নেক্সট সেমিস্টারে, তখন এটা ভালো করে পড়াবো, বুঝতে পারবি যে বডি নিজে নিজেই কোলেস্টেরল তৈরি করে। শুধুমাত্র যে মাটন চিকেন ডিম বেশি খেলে কোলেস্টেরল বাড়বে এমনটা নয়। এবং ব্রেস্ট মিল্ক হলো রিলেটিভলি রিচ সোর্স অফ দ্য কোলেস্টেরল। তাহলে কোলেস্টেরলের রিচ সোর্স কিন্তু ব্রেস্ট মিল্ক, ঠিক আছে? জানতিস আগে? না ম্যাম। The essential fatty acid requirement of infant, which is essential to be around 6% of the total energy. আমরা যে খাবারটা খাচ্ছি এটুকু মনে রাখ যে আমরা প্রতিদিন 30 গ্রাম পার ডে একটা ব্রেস্টফিড বাচ্চাকে এনার্জি মানে ফ্যাট দিতেই হবে, যে ফ্যাটের 50%টা চলে যাচ্ছে আমাদের টোটাল এনার্জি যে লাগছে তার তার যে মেনটেনেন্সের জন্য, আর বাকিটা তৈরি করছে লিনোলেনিক অ্যান্ড লিনোলেইক এবং লিনোলেনিক অ্যাসিড প্রোডাকশনের জন্য। কারণ এরা দুজনেই আমাদের বডিতে সিনথেসাইজ হতে পারে না, এবং এরা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড দ্যাট হেল্পস দা আমাদের হার্টের জন্য আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এদেরকে আমাদের দরকার, নাহলে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো না। বোঝা গেছে কি বললাম? ওকে, তো হিউম্যান মিল্ক ইজ সুপিরিয়র টু আদার মিল্ক, যে কোনো মিল্কের থেকে হিউম্যান মিল্ক সব থেকে ভালো, বিকজ as its long chain omega-6 এবং omega-3 PUFA content are biologically more potent. অন্য কোনো খাবারের থেকে একটা বাচ্চার যে omega-3 এবং omega-6 তার ব্রেন ডেভেলপমেন্ট হার্ট ডেভেলপমেন্টের জন্য যেটা সবার আগে দরকার, পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেটা যথেষ্ট পরিমাণে থাকে rather than the other milk. Human milk is the best source. Okay, then আমরা পড়ছি ওয়াটার কি কাজ করছে না, ইয়াং ইনফ্যান্ট যারা তাদের ক্ষেত্রে দ্য গ্রেটার পার্সেন্টেজ অফ বডি ওয়েট অ্যাজ ওয়াটার, বলেছে যারা ছোট বাচ্চা তাদের মানে যারা ওই ইনফ্যান্ট ব্রেস্ট মিল্কে থাকলো তাদের জলটা কম লাগে যখন রাদার দেন তাদের বয়স 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে তাদের থেকে, ঠিক আছে? তাহলে যখন ছোট বাচ্চা থাকছে তাদের জলের পরিমাণটা কম লাগছে, কারণ ব্রেস্ট মিল্ক খাচ্ছে, মায়ের দুধের মধ্যে যথেষ্ট পরিমাণে ওয়াটার কন্টেন্ট আছে। এবার যখন তাকে সলিড ফুড খাওয়ানো হচ্ছে তার ওয়াটার কন্টেন্ট বাড়তে থাকছে। Water from the infant body can be more easily lost as compared with water in adults body. বলেছে বাচ্চার বডিতে কিন্তু ওয়াটারটা খুব দ্রুত লস হয়ে যায়, কারণ তাদের স্কিনের লেয়ারটা ভীষণ পাতলা থাকে, ইভাপোরেটেডও হয়ে যায়, এবং যেহেতু তাদের কিডনি রেনাল ফাংশন আমরা বলেছি 3 মাসের পর থেকেই সেটা অ্যাক্টিভ হয়ে যায়, তার বডি কিন্তু বাচ্চা খুব বেশি, বড়দের থেকে বাচ্চারা বেশি পরিমাণে দেখবি টয়লেটে যায়, এই কারণেই যায়, তাদের ওয়াটার লসটাও বেশি হয়, তাদের বেশি পরিমাণে ওয়াটার দিতে হয়, কেন কিনা তাদের বিএমআর রেটটা অনেক হাই থাকে, জলটা অনেক বেশি তাদের বডিতে লাগে এই সময়। Water from the infant body can be more easily lost as বললাম অ্যাডাল্টের থেকে বেশি লাগে।
আচ্ছা, এই সময় কি হয় যে ইনফ্যান্টের বডিতে ওয়াটার ইজ লোকেটেড ইন দ্য ইন্টারস্টিশিয়াল অ্যান্ড ভাস্কুলার স্পেস। ইন্টারস্টিশিয়াল মানে এক্সট্রা সেলুলার, তোরা পড়েছিলিস, মানে ইন্টারস্টিশিয়াল অর্গান কারা, যারা আমাদের বডির ভেতরে যেসব লিভার কিডনি এসব আছে, এবং ভাস্কুলার কারা, ব্লাডের ভেতর। এই জায়গায় সব থেকে বেশি জল থাকে এবং সব থেকে বেশি এখান থেকে ইভাপোরেশন হচ্ছে, রেনাল ফাংশনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, এই জন্য লসটা বেশি হয়। ডিউরিং দ্য ফার্স্ট 6 মান্থ, প্রথম 6 মাসে ব্রেস্ট মিল্ক প্রোভাইড সাফিসিয়েন্ট ওয়াটার ফর হেলদি ইনফ্যান্ট, বললাম আমরা, and replace water losses from the body, এবং বডি থেকে ওয়াটার যেমন তারা ইনটেকও করে, লসও হয়। আন্ডার নর্মাল কন্ডিশন, স্বাভাবিক অবস্থায়, no supplement water should be given the baby until the introduction of semi solid food, যতক্ষণ না তাকে সেমি সলিড ফুড খাওয়াচ্ছি, এক্সট্রা এক ড্রপও জল তাকে খাওয়ানোর দরকার নেই। এই জন্য 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র ব্রেস্ট মিল্ক খাওয়ালেই চলে। ঠিক আছে, এবার যখন সলিড ফুড দেব তখন তার প্রয়োজন অনুসারে তাকে কি করতে হবে, আমাকে জল তাকে খাওয়াতে হবে। এবার আসছি মিনারেলস, ম্যাক্রো এবং মাইক্রো মিনারেলস। তো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এদের প্রয়োজনীয়তা কেন হচ্ছে না, বিল্ডিং অফ স্ট্রং বোনস অ্যান্ড টিথ, এটা কে হেল্প করে না, ক্যালসিয়াম, অ্যান্ড নোটেবল এক্সপেনশন ইন দ্য আয়রন কন্টেন্ট অফ দ্য মিল্ক, মিল্কের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রন ঠিকঠাক মতো থাকে না, যার ফলে আমাদের লিভারে 6 মাস পর্যন্ত যেটা স্টোর ছিল সেটাই আমরা জানি যে কি হয়, বাচ্চাটাকে সাপোর্ট দেয়, 6 মাসের পর থেকে আবার তাকে খাওয়াতে হয়, বা আমরা উইনিং ফুড খাওয়াই, সেখান থেকে ইনটেক করতে হয়। আচ্ছা, এই যে ক্যালসিয়াম এবং আয়রন কম্পারেটিভলি হায়ার রাদার দেন অফ দ্য অ্যাডাল্ট, অ্যাডাল্টের থেকে ক্যালসিয়াম এবং আয়রনের চাহিদা একটা বাচ্চার কিন্তু অনেক বেশি লাগে। ক্যালসিয়াম এবং ফসফরাস মিল্কের মধ্যে কতটা লাগছে একটা বাচ্চার, প্রথমেই বলেছে দ্য আরডি অফ ইনফ্যান্সি 500 mg পার ডে, প্রতিদিন 500 mg মুখস্থ রাখবি ভালো করে, আর ফসফরাস লাগছে 700 mg পার ডে, ভুলবি না। মিল্কের মধ্যে দ্য ক্যালসিয়াম প্রেজেন্ট ইন হিউম্যান মিল্ক ইজ হাইলি বায়ো অ্যাভেলেবেল, যতটুকু থাকে সবটাই কিন্তু বডিতে কাজে লেগে যায়, and can sustain the rapid growth of the infant, বাচ্চার দ্রুত গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে। এই ক্যালসিয়াম এন্ড ফসফরাস রেশিও অফ দ্য হিউম্যান মিল্ক ভেরি ইম্পর্টেন্ট, 1:1.5, ভুলবি না। রেকমেন্ডেড ডিউরিং ইনফ্যান্সি, এটা ইনফ্যান্সির জন্য যতটুকু দরকার হিউম্যান মিল্কে ঠিক সেইভাবেই এই রেশিওটা থাকে। এক্সেসিভ ডায়েটারি ফসফরাস যদি আমরা ইনটেক করি তাহলে কি হবে, ক্যালসিয়াম লস ফ্রম দ্য বোন, কারণ যতটুকু ফসফরাস আমরা নিচ্ছি সম পরিমাণে ক্যালসিয়ামকেও দরকার, না হলে কি হবে, আমাদের বোন থেকে ক্যালসিয়ামটা লিচ হয়ে বেরিয়ে যাবে এবং বোনগুলো আমাদের আস্তে আস্তে কি হয়ে যাবে, ফাঁপা হয়ে যাবে। Breast milk or cow's milk supply this mineral in sufficient amount, প্রচুর পরিমাণে আমাদের ব্রেস্ট মিল্ক or কাউ মিল্কের যখন আমরা সাপ্লাই করি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, তখন দেখা যায় তাদের এই রিকোয়ারমেন্টটা ফুলফিলমেন্ট হয়ে যায়, ঠিক আছে। কিন্তু কাউ মিল্কের ক্ষেত্রে বাচ্চাকে কনসেন্ট্রেটেড কাউ মিল্ক দেওয়া যায় না, কারণ তার স্টমাকের মধ্যে সেই এনজাইম ল্যাকটেজ তখনও পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না, তাকে ডাইলুশন করে দেওয়া হয়। কতটা ডাইলুটেড কোন বয়সে দেওয়া হয় তারও একটা লিস্ট আছে, মানে 1 মাস বয়সে দুধ কতটা দেব, জল কতটা দেব, 2 মাস হলে কত দেব, এটার একটা রেশিও আছে, সেটাকে ফলো আপ করতে হয় যেসব বাচ্চারা ব্রেস্ট মিল্ক খায় না। If an adequate quantity, আচ্ছা, as the infant grow older, যখন তার বয়স বাড়ছে তার কি হচ্ছে, তার চাহিদাও বাড়ছে, তখন ক্যালসিয়াম আর ফসফরাস শুধুমাত্র দুধ ব্রেস্ট মিল্ক থেকে তার পূরণ হবে না, এজন্য তাকে লিফি ভেজিটেবলস, সিরিয়ালস লাইক রাগি, some pulses can be added to the diet to meet calcium needs, তখন তাকে খাবারের মধ্যে সবকিছুই মানে খাবার তাকে আস্তে আস্তে ইনক্লুড করতে হয়। দেন আসছি আয়রন, আয়রন কেন বেশি লাগে না, রিকোয়ারমেন্ট অফ আয়রন আরডিএ কত 2010-এর যে আরডিও সেখানে বলেছে 0 to 6 মান্থ হলে, মানে এটা 0 লিখবি না, বার্থ লিখবি, বার্থ টু 6 মান্থ হলে 0.23 গ্রাম পার ডে,
আর 6 থেকে 12 হলে 0.73 গ্রাম বলছি mg পার ডে, আর এটাও mg পার ডে, এটা লাগছে প্রতিদিন রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তোরা 2020 RDA ফলো করিস তো সেখানে 20টাই মেনশন করবি, আর 10 লিখলে 10টা তলায় লিখে দিবি RDA 2010। আচ্ছা, তো আয়রন বেসিক্যালি কেন লাগছে না, নর্মাল ইনফ্যান্ট অ্যাকুয়ার্স অ্যাডিকুয়েট আয়রন স্টোর ডিউরিং দ্য ফিটাল লাইফ। ফিটাল লাইফে সে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে আয়রনকে স্টোর করে রেখেছিল, which can meet the growth need for the first 6 months। আমি বারবার এই কথাটা তোদেরকে বলে এসেছি, তোদের নিশ্চয়ই এটা আর ভোলার কথা নয়। 6 মাসের পর থেকে তার কি হচ্ছে, the iron present in breast milk although negligible, breast milk এ খুব কম থাকে, and is highly bioavailable। ঠিক আছে, যেটুকু থাকে সেটা তো কাজে লাগে এবং সেটার পরিমাণটা খুবই কম। As the iron need in the infant increases, যখন তার বয়স বাড়ছে আয়রনের চাহিদা বাড়ছে, infant diet must be supplemented with rich source of iron from the age of 6 months onwards। 6 মাসের বয়সের পর থেকে আয়রনের চাহিদা দ্রুত গতিতে বাড়তে থাকছে, তার চারটা আমরা আগেই পড়লাম। এবার আসছি জিঙ্ক। জিঙ্ক কি করে, জিঙ্ক কোথায় না, জিঙ্ক আমাদের সব থেকে বেশি লাগে, কারণ জিঙ্ক অ্যাডিকুয়েট জিঙ্ক intake result increase linear growth and weight gain the stunted and underweight young children। স্টান্টেড এবং আন্ডারওয়েট এর ক্ষেত্রে তাদের দ্রুত বৃদ্ধির জন্য জিঙ্কে লাগে। জিঙ্ক কি, জিঙ্ক হলো আমাদের বলো এগুলো সুপার নিউট্রিয়েন্ট, যে খাবারে থাকে সেগুলো খেলে আমাদের গ্রোথ ডেভেলপমেন্ট খুব ভালো হয়, ব্রেনের ডেভেলপমেন্টও ভালো হয়। এই জিঙ্ক নিড ফর ইনফ্যান্ট আর নট ওয়েল ডিফাইন্ড। জিঙ্ক কতটা ইনফ্যান্টের লাগে সেটা এখনো পর্যন্ত ওয়েল ডিফাইন্ড নয়। ইনফ্যান্ট ফেড ব্রেস্ট মিল্ক যখন সে খায় জিঙ্কের চাহিদাটা তার পূরণ হয়ে যায়, যখন এটা বাদ দিয়ে অন্য কিছু খাবে তখন তার চাহিদা পূরণ হবে না। এই জন্য কোলোস্টাম, দ্য ফার্স্ট সিক্রেশন অফ দ্য ম্যামারি গ্ল্যান্ড আফটার বার্থ, যেটার মধ্যে হাই লেভেলের জিঙ্ক থাকে, দ্যাট প্রমোটস দ্য নর্মাল গ্রোথ অফ দ্য ব্রেন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, দেন পড়বো আয়োডিন। আয়োডিন ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট সিনথেসাইজ অফ দ্য থাইরয়েড হরমোন and require the optimal growth and development of human। ক্লিয়ার? এই যে আয়োডিন, আয়োডিনের যদি ডেফিসিয়েন্সি ঘটে তাহলে কি হবে, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আইডিডি, যেটা আমাদের ইন্ডিয়ান পপুলেশনের বাচ্চাদের মধ্যে ভীষণ কমন, খুব বেশি দেখা যাচ্ছে আজকালকার। চিলড্রেন বর্ন টু আয়োডিন ডেফিসিয়েন্সি মাদার, যেসব মায়েদের আয়োডিন ডেফিসিয়েন্সি আছে সেই বাচ্চাদের মধ্যে ক্রেটিনিজম, সাইকোমোটর ডিফেক্ট, ইম্পেয়ার্ড কোঅর্ডিনেশন, মেন্টাল রিটার্ডেশন দেখা যাচ্ছে। এই জন্য যে মায়েদের থাইরয়েড থাকে তাদের থাইরয়েড লেভেলকে নর্মাল করে বাচ্চা নিতে হয়, আদারওয়াইজ বাচ্চার মধ্যে এই সমস্যাগুলো চলে আসে। আজকালকার মেডিকেল সায়েন্স অনেক উন্নত, বিভিন্ন রকম মেডিসিন দিয়ে বাচ্চাকে নেওয়া হয়, বাট থাইরয়েডটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ, এটাকে দেখা যে লেভেলটা ঠিকঠাক আছে কি নেই, না হলে বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেবে। এর RDA কত না, RDA 90 mcg ডে পার আয়োডিন 7 to 12 month and 0 to 6 month। এটা বলেছে 0 to 6 month গ্রুপের বাচ্চাদের ক্ষেত্রে, সরি একটু বলি যে RDA for Indian has suggested intake of 90 mcg per day of iodine for 7 to 12 month old infant। মানে জন্ম থেকে 6 মাস পর্যন্ত এদের কোনো আইডিয়াল নিড নেই, ব্রেস্ট মিল্ক খেলেই এটা পূরণ হয়ে যায়, আর 7 থেকে 12 মাস পর্যন্ত এই রিকোয়ারমেন্টটা লাগে। ঠিক আছে, এবার আসছি ভিটামিনস। ভিটামিনস বেসিক্যালি ভিটামিন ডি আর ভিটামিন সি। ভিটামিন ডি তো আমরা ব্রাইট সানলাইট থেকে পেয়েই থাকছি, আর ভিটামিন সি আমরা মিল্কে তো একেবারেই থাকে না, এই জন্য ভিটামিন সি কে আমাদের কি করতে হয়, 6 মাস বয়সের পর থেকে আমাদেরকে ইনক্লুড করতে হবে, কারণ জানি আয়রন অ্যাবসর্পশনে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসছি ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাভারেজ রেটিনল ভিটামিন এ, ব্রেস্ট মিল্কে থাকে 41 mcg per 100 ml। এই যে একটা ওয়েল নারিশড বাচ্চা
যখন সে ব্রেস্ট মিল্ক খায় 6 মাস বয়স পর্যন্ত, তখন সেই 750 ml পার ডে একটা ওয়েল নারিশড বাচ্চা কিন্তু ব্রেস্ট মিল্ক মায়ের ব্রেস্ট থেকে সে পায় এবং সে খায়। ঠিক আছে, প্রথমে তাদের 30 ml দিয়ে শুরু হয়েছিল স্টোমাকের ক্যাপাসিটি, এখন দেখ 750 ml এ পৌঁছে গেছে স্টোমাকের ক্যাপাসিটি। মানে আনবিলিয়েবল, তাই না? কি অদ্ভুত আমাদের মেকানিজম বডির। তো এই যে সময়ের সাথে সাথে যখন তার খিদে বাড়ছে, তার রিকোয়ারমেন্ট বাড়ছে, তালে তাল মিলিয়ে সমস্ত নিউট্রিয়েন্টের চাহিদা বাড়ছে। এই চাহিদাগুলোকে পূরণ করার জন্য কি করতে হবে? আমাদের আইসিএমআর গাইডলাইন্স ফলো করতে হবে। আমাদের ভিটামিন এর যে আরডিএ জন্ম থেকে 12 মাস পর্যন্ত 350 mcg রেটিনল পার ডে আর 2800 mcg হলো বিটা ক্যারোটিন। এটা জন্ম থেকে 1 বছর পর্যন্ত একই থাকে। যদি কোনো বাচ্চা ডেফিসিয়েন্সিতে ভোগে তাহলে তাদের কি হবে? অ্যাজ দ্য ডেফিসিয়েন্সি প্রোগ্রেস, ফেলিওর টু থ্রিভ মানে কাজ করার ক্ষমতা হারাবে, অ্যাপেথি খিদে থাকে না, ড্রাই স্কিন, কর্নিয়াল চেঞ্জেস অ্যাপিয়ার চোখের মধ্যে একটা দৃষ্টির প্রবলেম দেখা দেয়। ঠিক আছে, চোখে দেখার ক্ষমতা তারা হারায়, নাইট ব্লাইন্ডনেস এগুলো দেখা দেয়। ইন্ডিয়ান চিলড্রেনদের মধ্যে এই সংখ্যাটা খুবই বেশি। তাদের মধ্যে দেখা গেছে যে সিরাম ভিটামিন এর লেভেলটা কিন্তু খুব কম থাকে। এবার পড়বো আদার ফ্যাট সলিউবল ভিটামিন। আদার ফ্যাট সলিউবল ভিটামিন কারা? ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এরা হলো আদার ফ্যাট সলিউবল ভিটামিন। এদের মধ্যে ডি কে তো খাওয়ার দরকার পড়ে না, ব্রাইট সানলাইটে থাকলেই হয়ে যায়। ভিটামিন ই আর কে এদেরকে আমরা এসেনশিয়াল যে আমাদের ফ্যাটি অ্যাসিড আছে এডিই কে, আমরা যখন ফ্যাট খাই সেই ফ্যাটটা যদি পর্যাপ্ত পরিমাণে খাই এবং হিউম্যান মিল্কের মধ্যে মোটামুটি এরা প্রেজেন্ট থাকে, এদেরকে আমরা পেয়ে যাই। আর 6 মাসের পর থেকে অবভিয়াসলি আমরা যেটা করার, উইনিং ফুডের মধ্যে সমস্ত খাবারকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করা, তাহলে কিন্তু আমাদের ডেফিসিয়েন্সি ঘটবে না। দেন আছে ওয়াটার সলিউবল ভিটামিন, থিয়ামিন, রিবোফ্লেভিন, নিয়াসিন বেসিক্যালি আর মেড ব্রেস্ট মিল্ক অ্যালন ইন হেলদি মাদার। এরা তিনজনেই মাদারের ব্রেস্ট মিল্ক থেকে এদের চাহিদা বাচ্চার পূরণ হয়ে যায়। ঠিক আছে, যেসব বাচ্চা, যেসব মা, ইন্ডিয়ান মাদার ফ্রম লো ইনকাম গ্রুপ, যাদের আর্থিক অবস্থা খারাপ, তাদের ক্ষেত্রে 15 mcg থিয়ামিন 100 ml মিল্কে থাকে। আর যারা ওয়েল অ্যাডিকুয়েট, যা হাই সোশিও ইকোনমিক গ্রুপে থাকে, তাদের ক্ষেত্রে এটা প্রায় ডবল থাকে। ঠিক আছে, এবং সেই সব মাদের মিল্ক আউটপুটটাও কিন্তু কম, 700 ml রাদার দেন দা 750 ml, 800 ml। ঠিক আছে, যখন তাদের হাই সোশিও ইকোনমিক গ্রুপে তারা থাকবে, তাদের ক্ষেত্রে এদের কিন্তু কম। সেটা তো বোঝাই যাচ্ছে কেন কম হচ্ছে। তো আইসিএমআর 2010 এর গাইডলাইন্স অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 0.2 mg পার ডে থিয়ামিন লাগছে জন্ম থেকে 6 মাস পর্যন্ত, আর স্লাইটলি ইনক্রিজ দা 6 to 12 month অফ দা বেসিক বেবিস, এদের ক্ষেত্রে একটুখানি বেশি লাগছে। এই যে থিয়ামিনের ডেফিসিয়েন্সি ঘটছে, রিবোফ্লেভিন ভিটামিন B2 রিবোফ্লেভিন যখন আমাদের বডিতে ডেফিসিয়েন্সি ঘটে, সেটা আমরা বুঝবো কি করে? এটার জন্য একটা টেস্ট হয় যাকে বলে EGRAC, এরিথ্রোসাইট গ্লুটাথিয়ন রিডাকশন অ্যাক্টিভেশন টেস্ট। এই টেস্টের মাধ্যমে বোঝা যায় বাচ্চার বডিতে রিবোফ্লেভিনের ডেফিসিয়েন্সি ঘটেছে কিনা। কারণ ব্রেস্ট মিল্কের মধ্যে 22 mg রিবোফ্লেভিন 100 ml মিল্কে এটা থাকে। এটা আছে কি নেই, বাচ্চার প্রপার গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না, মেটাবলিজম ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না, এগুলো যাতে যদি ঠিকঠাক হয় তাহলে ঠিক আছে, যদি না ঠিকঠাক হয় তখন এই জায়গাগুলোকে দেখা হয়। কারণ B1 B2 এরা কিন্তু আমাদের কোএনজাইম কোফ্যাক্টর হিসাবে কাজ করে, মেটাবলিক সিস্টেম আমাদের হেল্প করে। তো সেখানে যখন মেটাবলিজম হ্যাম্পার হয় তখন এই জায়গাগুলোকে দেখা হয়, যে এই টেস্টের মাধ্যমে বোঝা যায় রিবোফ্লেভিনের ডেফিসিয়েন্সি হয়েছে কিনা। দেন আছে এবার আসছি যে B6 আমাদের বডিতে 3 রকম ভাবে থাকে। আমরা আগের বার সেমিস্টারে পড়েছিলাম পাইরিডক্সিন, পাইরিডক্সাল,
পাইরিডক্সামাইন, এই 3 রকম ভাবে B6 আমাদের বডিতে থাকে। এরা কিন্তু ফসফোরাইলেটেড ডেরিভেটিভস, এদের প্রত্যেককে আমাদের বডিতে কাজে লাগে। যদি আমাদের বডিতে ডেফিসিয়েন্সি ঘটে তাহলে মেটাবলিজম সিস্টেম কিন্তু হ্যাম্পার হবে। এই খুব কম পরিমাণে লাগে, কিন্তু প্রতিদিনের যে চাহিদাটা সেটাকে ফুলফিলমেন্ট করতে হবে। যদি ফুলফিলমেন্ট না হয় তাহলে কি হবে না নিউরোলজিক্যাল যে সিমটমস অ্যান্ড অ্যাবডোমিনাল স্ট্রেস এইগুলো দেখা দেবে, এবং এর ফলে বিপাক ক্রিয়া ব্যাহত হবে, বাচ্চার গ্রোথ ঠিকঠাক মতো হবে না। ঠিক আছে, ভিটামিন B6 content in breast milk in Indian mother is observed to be only 60 to 80 mcg per liter। 1 লিটারে 60 থেকে 80 mcg, কিন্তু কি থাকছে, প্রেজেন্স থাকছে ভিটামিন B6। ওকে, এবার হচ্ছে ফোলেট, বি ভিটামিন, ফোলেট অ্যান্ড B12, এরাও কিন্তু ক্রিটিক্যাল রোল ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে কিন্তু হেল্প করে। ঠিক আছে, এর ফলে কি হয়, ভিটামিন পারফর্ম এসেন্সিয়াল রোল অফ ডিএনএ সিনথেসিস এবং আমাদের গ্রোথ যাতে ঠিকঠাক হয় সেটা তারা দেখে। কারা দেখে? বি ভিটামিন দেখছে, ফোলেট দেখছে আর B12 দেখছে। ডেফিসিয়েন্সি হলে কি হবে? ডেফিসিয়েন্সি অফ ফোলিক অ্যাসিড অ্যান্ড B12 লিড টু অ্যাবনর্মাল হিমোপোয়েসিস, আরবিসি গুলো ভেঙে যাবে এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা দেবে। তাহলে এইটা যাতে ঘটনাটা না ঘটে তার জন্য আয়রনের যে চাহিদা, ফোলেটের যে চাহিদা, B12 এর চাহিদা আমরা খুব ডিটেলসে পড়েছিলাম প্রেগন্যান্সি ল্যাকটেশনের সময়, এবং আগের সেমিস্টারেও এক একটা ভিটামিন ধরে ধরে আমরা পড়েছিলাম। সেখানেও গিয়ে আমরা দেখতে পাবো যে এরা কি কি কাজ করে, এবং ইনফ্যান্সিতে কেন হিউম্যান বডিতে প্রতিটি ভিটামিন মিনারেলস এতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকজন একজন অপরজনের সাথে সবসময় ইন্টারলিঙ্ক থাকে। এই প্রতিটা ভিডিওই আমার, তোরা জানিস, আমার চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, মাঝে মাঝে সময় পেলে সেগুলো একটু দেখবি যাতে পুরোনো জিনিসগুলো রিকলিং হয়, মনে থাকে। ঠিক আছে, এই যে ফোলেট বা B12 এর ডেফিসিয়েন্সি, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ইনফ্যান্টের মধ্যে ভীষণ কমন। ম্যাক্সিমাম বাচ্চাই হয় অ্যানিমিক বাচ্চা, ভিটামিন এর মানে আয়রনের ডেফিসিয়েন্সি তাদের মধ্যে খুব কমন, ইভেন তোরাও তাই। ঠিক আছে, তো সেইটা ঘাটতি ঘটলে আমাদের এনার্জি লেভেল কমবে, পিরিয়ডের সমস্যা হবে, এবং বডি সাফিসিয়েন্ট অক্সিজেন যখনই পাবে না আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার কমতে থাকবে, এই সমস্যাগুলো দেখা দেয়। যাই হোক, এবার আসছি ভিটামিন সি। ভিটামিন সি আমরা জানি যে ভিটামিন সি ব্রেস্ট মিল্কে খুব কম পরিমাণে থাকে, 3 mg per 100 ml। এই ডেফিসিয়েন্সি হলে মাদার্স মিল্কে is not observed in infant fed of the mother's milk। যখন মাদার্স মিল্ক সে খায় তখন ইনফ্যান্টের মধ্যে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি দেখা যায় না, কিন্তু যদি কাউস মিল্ক খায়, যখনই দুধটা গরম করে তখনই ভিটামিন সি নষ্ট হয়ে যায়, এবং এর ফলে কাউস মিল্ক যারা পান করে সেই সব বাচ্চাদের মধ্যে স্কারভিটা ভীষণ দেখা দেয়, এবং ইনফ্যান্টাইল স্কারভি দেখা দেয়। ঠিক আছে, এর ফলে অ্যানোরেক্সিয়া, ডায়রিয়া, ফেলিওর টু ওয়েট, ইরিটেবিলিটি, ইনক্রিজ সাসেপ্টেবিলিটি টু ইনফেকশন এর প্রবণতা বৃদ্ধি পায়। সাথে কি হয়, সিভিয়ার ডেফিসিয়েন্সি হলে হ্যামারেজ হতে পারে। হ্যামারেজ মানে রক্তক্ষরণ হতে পারে। আন্ডার দ্য স্কিন, স্কিনের তলায় অনেকে দেখবি কালশিটে পড়ে যায়, তোরা অনেকে দেখেছিস কালো কালো রঙের কালশিটে হয়ে যায়, এটা অ্যাকচুয়ালি ভিটামিন সি এর ডেফিসিয়েন্সির ফলে হয়ে থাকে। অ্যান্ড ফেলিওর টু স্পন্টেনিয়াস লেগ মুভমেন্ট অকার। ঠিক আছে, এই সমস্যাগুলো দেখা দেয়। তো এইগুলোকে ওভারকাম করার জন্য আমরা পুরো ডিটেলস যা যা নিউট্রিয়েন্ট ইনফ্যান্সিতে লাগছে সেগুলো আমরা ডিটেলসে পড়লাম। ঠিক আছে, আর একটুখানি শুধুমাত্র এটা বলবো দিয়ে আজকে আমরা ক্লাসটা এন্ড করব। হ্যাঁ, তো একটু পড়ে নিই যে গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রমোশন, এটা কিন্তু ইনফ্যান্সির ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গ্রোথ মনিটরিং এটা কি না, গ্রোথ মনিটরিং ইজ এ টুল দ্যাট হেল্পস টু আইডেন্টিফাই growth faltering at
অ্যান আর্লি স্টেজ, তার গ্রোথটা ডিটোরিয়েট করছে কিনা সেটা দেখার জন্যই যে টুলটা ব্যবহার করা হয় তাকে বলে গ্রোথ মনিটরিং। হেল্পস টু ইন ইনস্টিটিউট কারেক্টিভ মেজার সো দ্যাট ম্যালনিউট্রিশন ক্যান বি প্রিভেন্টেড। বলেছে ম্যালনিউট্রিশন যাতে না হয় সেটা দেখার যে টুল তাকেই বলা হয় গ্রোথ মনিটরিং। এবং কি বলেছে যে যাতে করে বাচ্চার ঠিকঠাক মতো তার ইমিউনাইজেশন হয়েছে কিনা, রেকর্ড অফ ইনফেকশন কি আছে, অন ইনফ্যান্ট ফিডিং ঠিকঠাক করছে কিনা, এই সব কিছুই কিন্তু গ্রোথ মনিটরিং দেখলেই বোঝা যায়। ঠিক আছে, এই গেল আজকের পড়া। এটুকু বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। ম্যাম একটা কোশ্চেন হ্যাঁ ছিল, কয়েকটা। হ্যাঁ শুনি। এই যে বললেন